একটা প্রাইভেট জব করতাম, আচ্ছা, বাট এখন জবটা ছেড়ে দিচ্ছি। আচ্ছা মাহমুদ, যেহেতু সময় বেশ খানিকটা পার হয়ে গেছে এবং আমি নিজেও আসলে খুবই শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আপনার সাথে অন্যান্য যে কথাবার্তাগুলো বলার প্রয়োজন ছিল হয়তো সেগুলো ইচ্ছা থাকলেও বলতে পারছি না, তাই সরাসরি আপনার ভালোবাসার কথায় আমরা যেতে চাই যে কিভাবে শুরু এবং যে মহাকাব্য বলার জন্য আজ আপনি উপস্থিত সে গল্পটা শুনতে চাই। গুরু, আসলে এখানে ভালোবাসা কিনা বা ভালো না, বাট ভালোবাসার চেষ্টা করেছি। আসলে আমার যাকে নিয়ে গল্পটা, ওকে আমি একটা নিক নেম ছিল আমাদের, আচ্ছা, পূর্ণিমা বলে ডাকতাম, ওর ডাক নাম অন্য ছিল। আচ্ছা, বাট ওর আমি একসাথেই ছোটবেলা থেকে পাশাপাশি বাড়ি এবং একসাথে পড়াশোনা করেছি। আচ্ছা, মানে ছোটকাল থেকে বন্ধু আপনারা? হ্যাঁ, প্রাইমারি লেভেল থেকেই। সো এখানে বলে রাখা ভালো, গুরু, আমি কখনো ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত কখনো সেকেন্ড হইনি পড়াশোনা লেভেলে, সবসময় ফার্স্ট হয়ে আসছি। বাট জীবনে কিছু কিছু মোড় থাকে যা একটা মানুষকে যে কোনো সময় নিঃশেষ করে দিতে পারে। হয়তোবা আমার জীবনে এরকম হয়েছিল, ভাগ্যে ছিল, তাই মান নষ্ট করেছি, নিজের ভবিষ্যৎকেও শেষ করে দিয়েছি, তারপরে ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়েছি, জানি না কি হবে। মাহমুদ, আরেকটু জোরে বলতে হবে, কারণ আমাদের শ্রোতাদের হয়তো একটু মাইক্রোফোনের সামনে এসে আর একটু জোরে বলতে হবে। ওকে জি গুরু, আসলে আমরা একসাথেই পড়াশোনা করেছি ছোটবেলা থেকে। যা কিছু ছিল, আমাদের একটা ব্যাচ ছিল বন্ধুদের, ওখানে বন্ধুর চাইতে বান্ধবীর সংখ্যাটাই বেশি ছিল। আচ্ছা, তো আমরা প্রায় 40 জনের মতো ছিলাম, সেখানে 9 জন ছেলে ছিল আর সব মেয়ে। বাট সবাই পাশাপাশি বাড়ি, তো প্রাইমারি লেভেলে গ্রামে একটা প্রাইমারি লেভেলটা ভালোভাবে পার করলাম। তারপর হাই স্কুলে ভর্তি হলাম, আমি বয়েজ স্কুলে চান্স পেলাম এবং ও গার্লস। পরে বয়েজ অ্যান্ড গার্লস একটা স্কুল আছে আমাদের শহরে। প্রাইমারি লেভেল থেকে যখন হাই স্কুলে যাই, হাই স্কুলে 6, 7, 8 পর্যন্ত মোটামুটি ভালোই, আমরা বন্ধুত্ব, খুনসুটি যা বন্ধুদের মাঝে থাকে সবকিছুই হতো, মারামারি হতো। তা ক্লাস 9 যখন 10-এ উঠছি, তখন বন্ধুত্বটা আর বন্ধুত্বতে ছিল কিনা ওর প্রতি একটা আবেগ, দুজনেরই একটা আবেগ সৃষ্টি হয়ে গেছিল। আর আমি ছোটবেলা থেকে খুব বই পড়তাম, আচ্ছা, উপন্যাস, তারপর বিভিন্ন মনীষীর গল্প। আমার বাবাও বই পড়তো, তার থেকে ওই দীক্ষাটা পাওয়া। তাও ও আমার থেকে অনেক বই নিত। আচ্ছা, আমি পড়তাম, বলতাম, গল্প বলতাম, এই গল্পটা এই ভালো, এই ওসব শুনে আমার থেকেও অনেক বই নিয়ে পড়তো। আমি ছোটবেলা থেকে একটু চঞ্চল স্বভাবের আর কি। গ্রামে হাই স্কুলে উঠলে যেমন হয় গুন্ডা টাইপের বন্ধু বান্ধবের মধ্যে আর কি, বন্ধু বান্ধবের মধ্যে আমাকে একটু গুন্ডা টাইপেরই ছিলাম আমি বলতে গেলে। মারামারি সবসময় লেগেই থাকতো, খেলাধুলা নিয়ে বা এই নিয়ে কোনো কিছু হলে। তা ক্লাস 10-এ যখন পড়ি, আমার মনে আছে আমার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল রমজান, আমার হাই স্কুল ফ্রেন্ড। ওর সাথে বেশি আড্ডা মারতাম। আর আমার বেশিরভাগ ফ্রেন্ডগুলো, ঘনিষ্ঠ বন্ধুগুলো আমার সিনিয়র, মিনিমাম 2 ব্যাচ সিনিয়র ছিল। যারা কলেজে পড়তো ওদের সাথে আমার ঘনিষ্ঠতা বেশি ছিল। আর বাসার সামনে সরকারি কলেজ ছিল আমাদের জেলার, যেটা বিশ্ববিদ্যালয় কলেজ। তা ক্লাস 8-এ যখন পড়ি তখন থেকেই আমি কলেজে গিয়ে আড্ডা মারতাম। আচ্ছা, এবং ওই সিনিয়র বন্ধুদের সাথে। তা আমার সাথে ওই রমজানও যাইত। আর পূর্ণিমা যখন 9 থেকে 10-এ যাই, যখন কলেজে বেশি আড্ডা মারতাম, ওকে সময়টা কম দিতে পারতাম। কারণ যখনই হাই স্কুল থেকে চলে আসতাম, টিউশনি থাকতো, টিউশনির পরে কলেজে গিয়ে কলেজ মাঠে আড্ডা মারতাম, খেলাধুলা করতাম। এমনও দিন গেছে, সকালে গেছি, স্কুল ফাঁকি দিয়ে খেলাধুলা করছি, সারাদিন খাওয়ার নাওয়া কোনো কিছু ঠিক নেই, এসে কলেজে বসে আড্ডা মারতাম।
তাই এগুলা আবার আম্মু খুব, আব্বু এগুলো খেয়াল রাখতেন না, আম্মু খুব এগুলো নিয়ে বাসায় বসে খুবই করতো, খাওয়া দাওয়া নাই, কি করো সারাদিন, স্কুলেও যাও না, শুরু করছো কি। তা ওর পাশাপাশি হওয়ায় ওর কাছে অভিযোগগুলো বেশি দিত, আর ও বিকেল হলে আমাদের বাড়িতে চলে আসতো, বাসায় চলে এসে কোথায় আছি খোঁজ খবর নিত, আম্মুর কাছে কই আছে, ও করে কি, আপনি কিছু বলেন না কেন, আম্মুর কাছে অভিযোগও দিত। বন্ধু তুই কিছু বলতে পারিস না? আমার মনে আছে, হ্যাঁ 2002 নভেম্বরের দিকের ঘটনা। আমি তখন ক্লাস 10-এ, আমি স্কুল থেকে এসে, আমাদের ওখানে একটা লেক ছিল বড় শহরের মধ্যে, লেক পার দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে হ্যাঁ লেক পারের একটা কোনা আছে আমাদের, ওই জায়গাটাকে আমরা কোনা বলেই সবাই চিনে, ওখানে বসে চা খাচ্ছিলাম। তা হঠাৎ কোর থেকে যেন আসছে, এসে রিক্সা থেকে নামছে, নাইমে ওখানে বসে আর কি বকা শুরু করছে, এই তুই শুরু করছিস কি, আন্টি বাসায় গেলে তোর নামে, তুই কি পড়াশোনা করবি না, পড়াশোনায় আড্ডা মারিস এখন, আর বন্ধু বান্ধবের সাথেই করিস না, তোর যত, আমরা আর কি বুড়ো বলতাম, সম্বোধন করতাম যে বুড়োদের সাথে আড্ডা মারিস, নষ্ট হয়ে যাচ্ছিস। পরে আমি বলতাম কই, আমি তো তেমন কিছু করিনি, আমার পড়াশোনায় তো কখনো করিনি, আমার হয়তো বা তোদের সাথে যে টাইমটা দিতাম ওই টাইমটা আমি অন্যদের সাথে দিই, আর তোদের সাথে সবসময় দিতে হবে কেন, আমার তো অন্য বন্ধু থাকতে পারে। একটু কর্কশ ভাষাই বলছিলাম, ওই কথায় এক কথায় দুই কথা খুব তর্কাতর্কি, তর্কাতর্কিতে দেখলাম খুব মুখ কালো হয়ে গেছে, তো আমি উত্তর দিতাম না, হাসতাম, ধর তুই কি করবি যা, এক কান দিয়ে শুনতাম আর এক কান দিয়ে বের করার মতো অবস্থা। তো ওই দিন খুব মন খারাপ করে, আচ্ছা তোর আমার সাথে কথা বলতে হবে না, আমাদের কারোর সাথেই তোর কথা বলতে হবে না, তুই যা, আমাদের সাথে চলবে না। আমিও রাগ করে, যা তুই আমার কাছে আসছিস কেন, আমি কি তোর আসতে বলছি না তোর কাছে গিয়েছি। পরে আমার অন্য যারা ছিল সিনিয়র, এই তুই কি শুরু করছিস, ওর সাথে এই ব্যবহার করছিস কেন। পরে বাসায় গিয়ে খুব মুখ কালো করছে। তা ওই দিন ঘটনা চক্রে আমার ফ্রেন্ড রমজান, ও আমার বাসায় আসছিল আর কি, ওই সময় থেকে আমি মোবাইল ইউজ করতাম, আচ্ছা তার আগ থেকে। তাও আমার মোবাইলে অনেকবার ট্রাই করছে, যখন মোবাইল বন্ধ, চার্জ ছিল না, মোবাইল বন্ধ ছিল, মোবাইল না পেয়ে আমার বাসায় চলে আসছে। বাসায় এসে আম্মুর কাছে জিজ্ঞেস করছে মাহমুদ কোথায়, ওরা বলছে ও তো স্কুল থেকে ছুটি হয়েছে, এখনো আসে নাই। পরে বললো স্কুল থেকে তো আন্টি ছুটি হয়েছে আরো প্রায় 2-3 ঘন্টা আগে, ও কোথায়, ওরা একটা দরকার। তা ও না পাইয়া ও পূর্ণিমার ব্যাক করে চলে আসতেছে, পূর্ণিমার সাথে দেখা, পূর্ণিমার কাছে জিজ্ঞেস করছে কি রে মাহমুদ কই রে, এই ওর সাথে, আমি কি ওর খোঁজ খবর রাখি, আমি ওরকে ঠিক কেঁদে দিচ্ছি বলতে গেলে, কেঁদে ওর বাসায় চলে গেছে। রমজান আসতে আসতে আমাকে ওই কোনায় চলে আসছে, আমাদের যে জায়গাটা, ওখানে এসে দেখে আমি বসে আড্ডা মারতেছি। ও এসে, এই তোর মোবাইল বন্ধ কেন, তোর মোবাইল ট্রাই করতেছি, বাসায় গেলাম আন্টি জানে না, তুই স্কুল ব্যাগ নিয়ে এখন ওই জায়গায় বসে আছিস। ওরা বললাম এমনিতে এই জায়গায় ভাল লাগে না, একসাথে যাব আর বের হবো না আজকে। ওরা বললো পূর্ণিমার সাথে কি হয়েছে, ওরা বললাম কই, ওরা বললো এরকম এরকম, জিজ্ঞেস করছি ও তো কেঁদে দিছে। ও যখন এই কথাটা বললো গুরু, তখন নিজের কাছে অতটা ফিল হয়নি, তারপরে খারাপ লাগছে যে আসলে কি, ওর কাছে জিজ্ঞেস করছে আসলে কি কেঁদে দিছে, হ্যাঁ। কাঁদে কেন, ওরে আমি কি বলছি, ওরে তো মারি নাই। তা ওখানে রমজানের একটা বিষয় নিয়ে কথাবার্তা বলার পরে আমি বাসায় যাইতেছিলাম, পরে আবার কেন যেন ওর কথা মনে হলো, ওর বাসাটা আমার বাসা থেকে 5 মিনিট দূরত্ব আর কি, ওর বাসাটা আগে বাজে, তারপরে আমার বাসাটা। তা ওদের বাসার ওখানে এসে আমি রিক্সা থেকে নেমে গেছি, নেমে ওদের বাসায় গেছি, যে কি ব্যাপার, কান্নাকাটি, কানতেছে, আবার কি শুরু করে, বন্ধু বান্ধবের দ্বারা কি নালিশ মারে।
কি শুরু করে। পরে আমি ওর বাসায় গেলাম, বাসায় যে দেখেও নাই। ওর মারে জিজ্ঞেস করলাম আন্টি পূর্ণিমা কোথায়। পরে আসছে তো এসে মুখ ভার করে বসে আছে, দেখ যে বাসায় তো দেখি না, দেখ ওই সাইডে। ওরা আবার এক চাস্তু বোন আর কি, কাজিন যেটা, ওরা পাশাপাশি ওর কাজিনের রুমে। ওর কাজিনও আমাদের ফ্রেন্ড ছিল, আচ্ছা, একসাথে পড়াশোনা করতাম। এসে গেলাম ওর কাজিনের, এসে গিয়ে জিজ্ঞেস করলাম কিরে কি অবস্থা। পরে আমার দেখে তুই তো জমিদার হয়ে গেছিস, আমাদের কাছে এখন আর আসিস না, কোনো নাই, তোর বাসায় গেলে আমরা কেউ খুঁজে পাই না, কি ব্যাপার, কাহিনী কি, প্রেম টেম করিস নাকি? বললাম আরে রাখ, প্রেম আমারে দেওয়া হবে না, মেয়ে মানুষ খুব জ্বালা। ওরে কয় তাহলে আসছিস কেন, মেয়ে মানুষ জ্বালা আবার মেয়ে মানুষের কাছে আসছিস? পরে বললাম তোদের তোরা আমি মেয়ে মানুষ ভাবি না রে, তোরা তো গুন্ডি। পরে ওর কাছে বললাম রাগ কি হয়েছে, তোর বোন কই? ওরে কয় ওই যে আছে। তুই কি বলছিস নাকি ওরে? এত ইয়ে শুরু করছে। পরে গেলাম, দেখি ওর রুমে বসা। ওরে বললাম কি হয়েছে, তুই রমজানের কাছে আমার নামে নালিশ করছিস কেন, তোর কি আমি মারছি? পরে বলতেছে, ও কোনো কথা বলতেছে না। আমি গেলাম, কাজ আছে বাসায়, এই শুরু করে দিছে বিভিন্ন আর কি বন্ধুদের মধ্যে যা হয়, তুই আমার কাছে আসবি না, তুই কোনো কথাবার্তা বলবি না আমাকে। তো আমি আন্টি বলছে, আমি জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করো কি দোষ, তুই আমার সাথে ওইভাবে কথা বলিস কেন? আমি তো এই কারণেই তোরে জিজ্ঞেস করছি। পরে আমি আবার মাথাটা হাতায়, আরে জানোস না আমার খিটখিটা ভেজাজ আছে, তুই আমার মানুষের সামনে বসে ওইটা বলো ই করতে যাস, তা আমার মাথা গরম হয়ে যায় না। পোস্টার দিয়ে চলে আসলাম। পরে বললাম জায়গায় রে ক্ষুধা লাগছে, বাসায় যা খাবার খাই। পরে অনেক খাবার খাইতে বললো না আরে বললো রাত্রে বাসায় আসবো, থাকিস। বললাম আচ্ছা আসিস। আমি বুঝ দিয়ে চলে গেলাম। কেমন যেন একটু খারাপ লাগলো যে আসলে ওরে বোধহয় ই করা ঠিক হয়নি। তারপরে বাসায় চলে গেলাম, বাসায় যেয়ে গোসল টোসল করে আম্মা খাবার দিল। খাবার বেলা পড়তে বসি না, ছোটবেলা থেকেই সন্ধ্যাবেলা পড়তে বসতাম না। ওই একটু বাড়ির সামনে পুকুর ছিল, পুকুর পাড় দিয়ে ঘোরাঘুরি করে 8টা-9টার দিকে পড়তে বসতাম, 12টা-1টা পর্যন্ত পড়তাম। একটু টিভি দেখতেছি, টিভি দেখে 8:30-9টা ঠিক মনে নেই, বাসায় আসছে। বাসায় এসে আমার সাথে চিল্লাইতেছে, কি কাকে আপনার নবাব আসছে? পরে আমি আবার শুই না, আমি বলতে চাই তুই দেখিস নাকি, আসার সময় তো তোকে বাসা দিয়ে আসলাম, এখন এসে আমার সাথে পিন মারিস না। এই করলাম। পরে আসলো, এই টিভি দেখতেছি। পরে জিজ্ঞেস করলাম কি হয়েছে, রাত্রে আসছিস কেন বাসায় কি? আরে বলতেছে কিরে তুই হঠাৎ করে আমাদের সাথে কি আরো সাথে কোনো যোগাযোগ রাখিস না, কেউ ই করলে আর মোবাইল ব্যবহার করিস, প্রেম। বললাম দেখ প্রেম ঠেম আমি করি না, এমনি আড্ডা তো মারি সবার সাথে, রমজানের সাথে মারি না। তোরাও বড় হয়ে গেছিস, আমরা সবাই তো বড় হয়েছি, এখন তো আর সেই আগের মতো ছোট নাই। ও আবার হাইসা দিয়ে বলতেছে, ওর বাবা অনেক বড় হয়ে গেছিস, বুড়োদের সাথে চলতে চলতে তুইও তো বড় হয়ে গেছিস দেখতেছি। তা আমি ওটা আর কিছু মনে করিনি। পরে বলছে যা কি হয়েছে বল। পরে ও আমাকে বলল যে ওর স্কুলে ওকে একটা ছেলে ডিস্টার্ব করতেছে। বললো এই অবস্থা, এরকম একটা ছেলে এরকম খুব কয়েকদিন যাবতই করে। আরে বললাম তা তুই কিছু বলিস নাই? ওরে বলে আমি অনেকবার বলছি যে আমি এগুলোর মধ্যে নাই, এগুলো ই করবে না, ফ্যামিলি থেকে খুব ঝামেলা হবে। তা ছেলে আমাদের পাশেরই মহল্লার এক সিনিয়র বড় ভাই। তা আমি আবার কলেজে যে বন্ধুদের সাথে চলাফেরা করতাম, ওদের বন্ধু। আমি খোঁজ খবর নিলাম, বলছে আচ্ছা দেখবো আনে যা। না আমি পরের দিন স্কুলে আর যাইনি, কলেজে গেছি। কলেজে যাই আমার যারা বন্ধু বান্ধব ছিল ওরা ডাকছি, এই এদিকে তো, এইটা কি, এটা তো তোদেরই বন্ধু কলেজের। ওরা বললো হ্যাঁ কি হয়েছে? পরে কে হয়েছে ওইটারে ডাকতো।
আপনি কি কলেজেও যারা থাকতো তাদেরকে তুই করে বলতেন? হ্যাঁ, আমরা তুই সম্পর্ক ছিল, ওদের ওইটারে ডাক। তো ওই পৌরসভার মধ্যে একটা জিনিস হয়তো কি গুরু, যারা স্থানীয় আর কি, আমরা ওইভাবে ছোটবেলা থেকে ওইভাবে চলতাম তো, স্থানীয় আর বেশিরভাগই তো দেখা যায় তো গ্রাম থেকে এসে পৌরসভাতেই, যার কারণে আমি এই স্বভাবের ছিলাম যে অন্যদের চাইতে বেশি প্রভাব খাটাইতাম। তা ওটা আসলো, পরে আসার পর ওরেও আমি বলতেছি এই সমস্যা কি আপনার, কারণ তাকে আমি চিনি না, যার কারণে আমি তাকে তুই সম্পর্ক না। আমি জিজ্ঞেস করছি আপনার সমস্যা কি, ওরা বলতেছে কি হয়েছে তুমি আমার এইভাবে কথা বলতেছো কেন। ওরা বললাম আপনি পূর্ণিমার স্কুলের সামনে বসে ডিস্টার্ব করতেছেন অনেকদিন যাবত, তো আমারে বলে নাই, কালকে তো এই বললো, আপনার না বলছে না। আরে বলছে না বলছে, তাতে তোমার সমস্যা কি, আমার বিষয় আমি বুঝবো, তুমি ছোট মানুষ ছোটভাবে থাকো। পরে বলছে দেখেন আমি ছোট হইতে পারি, বাট আপনার যারা বন্ধু বান্ধব ওরা কিন্তু আমারও বন্ধু বান্ধব, আর আসছেন ওই জায়গা থেকে, এই জায়গা বসে বেশি ঝামেলা পাকাইলে কিন্তু আবার ফেরত পাঠাই দেবো আর কি, কর্কশ ভাষায়, যে এটা নিয়ে যেন আর না আগায়। পরে আমার যারা বন্ধু বান্ধব ছিল ওদের ঘনিষ্ঠ, পরে ওরা আমার বললো মাহমুদ আর বেশি কিছু পারবে না। আমি ওইভাবে করে পরে স্কুলে চলে গেলাম। স্কুলে চলে গেছি। স্কুলে যাওয়ার পরে যথারীতি চলে আসছি বাসায়। স্কুল থেকে আইসা ওদের বাসার ওখানে বসে ডাক দিছি, এই কিরে আজকে ডিস্টার্ব করছে? না, কি করছো? কিছু বলি নাই, ডাইকে এমনি বলে দিছি, কাজ হইবে তো। আমি বলতেছি কাজ না হইলে বুঝবো, আরে পরেরটা পরেরই। না গুন্ডামি করা লাগবে না, তুই তো গুন্ডামি কইরা পরে আসে আমার নামে বদনাম হইব। আরে বলছি না, একবার বলছি, পরের বার যদি না শুনে তাহলে যা করার তা তো করবোই। বললো আচ্ছা। তো ওভাবে গেল। তো সে লোক আর ওটা নিয়ে বড় করে নাই। সে আবার করছে কি, তার এক কাজিন আছে, ও আমাদের ইসেরই পাশের মহল্লারই। তারপর হওয়ার কারণে আমি বলছি মাহমুদ আমারে ওই ইসের অমুকের ছেলে আমার এরকম হুমকি ধমকি দিছে। তা সেও আবার বলছে ওর সাথে কেন ঝামেলা করতে গেছে, ওইটা তো একটু টাইপেরই, ফাউল টাইপেরই, ওর সাথে করে না, শুধু দরকার নাই। আর ওর সাথে করতে গেলে ওর আব্বা জানলে পরে স্থানীয়ভাবে একটা সমস্যা হবে আমাদের। সে করছে। তা প্রায় মাসখানি পরে সে ছেলে আবার 2-3টা বন্ধু বান্ধব নিয়ে কলেজের ওরে আবার ওর স্কুলে গেছে। তখন আমাদের টেস্ট পরীক্ষা চলতেছিল, এসএসসির টেস্ট পরীক্ষা চলতেছিল, ওই সময় ডিস্টার্ব করতেছে। তা আমি পরীক্ষা দিয়ে আর এদিক ওদিক, পরীক্ষার সময়টা আমি একটু বাসায় থাকতাম, কোথাও যাইতাম না। যদি কারো প্রয়োজন হইতো আমার কাছে আসতো, যে এই সমস্যা। ও দেখি 9টা 9:30টার সময় আমার বাসায়। পরে আমি তাকাই রয়েছি, কিরে তুই আমার বাসায়, কি ব্যাপার, কাহিনী কি? পরে বলতেছে তুই কি কাজ করলি, একটা কাজ দিলাম এতদিনে, এমনি শুনি এত গুন্ডামি করছ, অরে মারুস। এই পোলা তো আবার আমার ডিস্টার্ব শুরু করছে। আজকে পরীক্ষার থেকে বের হয়েছি তখন এই বলতেছে, ওরে আমার একটু ইসে লাইগে গেল। কি বলিস? ওরে বলার পরেও ও শুনে নাই। আচ্ছা ঠিক আছে, যা আমি দেখতেছি, কালকে পরীক্ষার পর ওরে ধরব না। তো পরীক্ষা দিয়ে, আমাদের পরীক্ষাটা সকালবেলা হতো 10টা থেকে 1টা পর্যন্ত। 1টার পরে আমি কলেজে গেছি। কলেজে যেয়ে আমার যারা বন্ধু বান্ধব ছিল স্থানীয়, রমজানদের ডাকছিল, তো আজকে একটা ছেলেরে ধরতে হবো কলেজে, ল। আর বেটা কলেজে যাই এই কর্ম বলছে, কলেজে তো আমি বুঝবো, তোকে সমস্যা কি, চল। আর যাওয়া লাগে নাই, কলেজ গেটেই তারে পাইছি। পরে তারে ধরছি, এই শোনেন, কথা শুনেন। একটু কর্কশ ভাষায় জোরে চিৎকার করে নাম ধরে ডাকছে ওই দিন। তা উনি আইসা, এই বেয়াদবের মতো তুমি আমার নাম ধরে ডাকতেছ। আরে বললাম আপনার নাম ধরে ডাকবো না, কি করবো? আপনারা সেদিন ভালোভাবে বললাম যে এই জিনিসটা করেন না, আমাদের বন্ধু, এটা আমাদের কাছে যেহেতু আসছে সেহেতু এই বিষয়টা আর আগাইয়েন না। আপনার কলেজে তো অনেক মেয়ে আছে, তাদেরকে লাইন মারেন, আমাদের বন্ধু বান্ধবের দিকে চোখ দিচ্ছেন কেন?
আপনি কালকে নাকি আবার ওর স্কুলে গেছিলেন। আরে বলছে গেছি, তুমি কি করবা? কথায় তর্কাতর্কি এসে পরে আমার আর ওই রমজানটা ওইটারে আমি হ্যাঁ কথায় কি খুব বাজে বিহেভের সাথে সাথে তারা মারিয়ে দিছি। আমরা 5-6 জন মিলে যখন ওরা আমাদের চিনতো যে আমরা স্থানীয়, যার কারণে তারা আর আগায় নেই। মারার পরে পরে আমাদের ওখানে স্থানীয় যারা বড় ভাই ছিল তারা চলে আসছে, তোরা কলেজে এসে মারামারি করে। স্যার তো আমারে বলতেছে স্পেসিফিকলি, তুই কি শুরু করছিস? তুই কলেজে আড্ডা মানুষ, ঠিক আছে, বন্ধু বান্ধব আছে, এইভাবে গুন্ডামি করলে কাকা যদি জানে তোর তো। আমার আব্বাকে আবার খুব ভয় পাইতাম আমি ছোটবেলা থেকেই। তা আমি বললাম ভাই এই অবস্থা, এই ওরে 2-3 বার বলার পরও এরকম এরকম করতেছে। পরে বলতেছে যা এখান থেকে যা, দেখতেছি আমরা। সে ওই জায়গায় বসে করে দিল, আমরা চলে আসলাম। আসার সময় মেরে আসছি যা একটু হয় ওই বয়সে। আয়সা ওদের বাসার সামনে বসে বলছি যে কাজ হয়ে গেছে আর আইব না, দিছি ইচ্ছা মতো। পরেও বলতেছে ইচ্ছা মতো দিছস মানে? তুই বললি 2 বার বলছস মারবো না, কি করবা? মেরে দিছি। হ্যাঁ তোরে বলাটাই বলেছে, কোনটা আমি শুরু করস? ওই কথা আমি রেগে গেছে, যার জন্য চুরি করছি আবার তুই আমার এই বলিস, তুই নালিশ দিছিস কেন? তোর যদি এত মায়া দেওয়া লাগে যাই ওই ছেলের সাথে প্রেম কর, আমাদের সাথে কথা বলবি না, যা। তোমার প্লে গেল, ওর সাথে রাগারাগি করে আমি বাসায় চলে আসছি। তোর সাথে গান গান করার এই নাই, সময় নাই, কালকে পরীক্ষা আছে, যাই গিয়া যা, তুই আমার কাছে আসবি না। তাই ঠিক এইভাবে আমাদের টেস্ট পরীক্ষা চলে গেল। টেস্ট পরীক্ষার পর তো একটু অবসর, ওই সময় আর বই নিয়ে ওইভাবে বসায় না, সবাই আড্ডা মাড্ডা মারতেছি। তা আমি ওই আড্ডাটা বরাবরের মতো কলেজেই বেশি মারি, কারোর সাথে আমার বাড়িতে পায় না, এই পায় না। আর আমার বাড়িতে বেশিরভাগ ওই যাইতো, পূর্ণিমায় যেত, আমার খোঁজ খবর নিত। তো ওই এত গেলে আর আবার আমার ফ্যামিলির আর কি বাবার সাথে ওর বাবার সাথে অতটা মিল ছিল না, যার কারণে আব্বা ওর বাবা মাকে অতটা পছন্দ করতো না, ওরে পছন্দ করতো যেহেতু ফ্রেন্ড, ওটা কিছু মিনও করতো না, যে আসে এক জায়গায় বাড়ি, ওটা কোনোই। তাই এভাবে খোঁজখবর নিত। আমার ভাবি ছিল চাস্তো ভাইয়ের বউ, ওই সন্ধ্যার সময় আসতাম বাড়িতে, কে দেবর তোমার খোঁজ টোজ করতে খালি একজনই আসে বারবার, দিনে 3-4 বার, কি ব্যাপার, কি কাহিনী কি তোমাকে মধ্যে বলো তো? আরে বলে দূর আমারে দিয়ে সব কাহিনী টাহিনী, কি হয়েছে বলেন। ওই ভাবি আমারে খেপাইতো, আমি খেপতাম না, কারণ আমাদের মাঝে তেমন কোনো প্রকার কিছু ছিল না, ফ্রেন্ডশিপই জাস্ট। তার রেজাল্ট বের হলো, রেজাল্টে বরাবর আমি ভালো করলাম, ও উত্তীর্ণ হয়েছে। তা 1 বিষয় না 2 বিষয় জানিস, তা ইংলিশে করার জন্য ওই আমার বাসায় পরে আইসা বললো এরকম এরকম, পাস তো কোনো মতো করছি কিন্তু ফেল তো করছি, স্যাররা উঠাইছে। আর বললাম পড়াশোনা করবি না, খালি নাটক দেখবি, এই করবি, টিভি দেখবি, তা কি হইব? তোর মতো কি গুন্ডামি করিস? টিভি তো দেখি। আর বলছে আমি গুন্ডামি করলেও তো আমার পড়াশোনা ঠিক আছে, আমি এটা ঠিক রেখে তারপরে যা করার করি। কি হয়েছে ক? পরে বললো ইংরেজিটা আমার একটু ভালো করে এই করিস। পরে বলছে ভালো করে কেন, তোর মাস্টার আছে না, তোর বাপে তোর মাস্টার রাখি দিছে না? পরে বললো বাপে মাস্টার রাখছে, মাস্টার হইলে তো পাশ করতামই, তোরে কইছে তুই ই করবে। পরে বলছে আমি কে যাই পড়াইতে পারবো না, তোর বাপে কি আমার বেতন দিয়ে রাখছে আর কি, যা ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলা বলে হইতো। এইভাবে কথা বললাম, পরে জোর করে। পরে বলছি আমি এই 11টার আগে ইংরেজি বই ধরি না আর কি, আমি এক একটা বই এক এক টাইমে ধরতাম, একটা রুটিন। আমি ইংরেজি পড়তে বসি না, আর তুই আমার পাশে বসে পড়লে আমারও ডিস্টার্ব হইবে, আমি কারো পাশে রাখলে পড়তে পারবো না। তারপর ওই বিভিন্ন নোট, আমি আবার প্রায় ঢাকা আসতাম আব্বুর সাথে, আমার মামা থাকতো, আত্মীয় স্বজনরা ঢাকা থাকতো। তা আমার ঢাকার কিছু ফ্রেন্ড ছিল, ওই আমার মামা যে বাসায় থাকতো ওর পাশের ফ্ল্যাটে আর কি। তা অনেকদিন আসা যাওয়ায় ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ও আমাদের ক্লাসমেট ছিল, তা ও ঢাকাতে কোচিং করতো, ও কোচিং করতো। ওই আমি আসলে ওর শিটগুলো, ওর মোবাইল ব্যবহার করতাম যেহেতু যোগাযোগ হইতো, তা আমি বলতাম যে তুমি শিটগুলো পাইলে আমারে দিও। বলছে আচ্ছা তুমি এসে নিয়ে যাও।
আমি বলছি আমি পরীক্ষার আগে তো অবশ্যই আসবো। তা আমি পরীক্ষার আগে ঢাকায় আসলাম, হ্যাঁ ওই শীতের উদ্দেশ্যেই। আব্বারে বললাম আপা ঢাকা যাইতে হবে। পরে বলে আমি তো কোনো কাজ টাজ নাই, কেন? আর এখন পরীক্ষা তুমি ওই যে অত কোচিং করতো, ওর নাম শামীম, শামীম কোচিং করে, শামীমের থেকে কিছু শীট নেব। বলে আচ্ছা তাই তুমি তো চিনোই, যাও গে। পরে আমি যথারীতি চলে আসলাম। আইসা ওর থেকে, আমি অ্যাকাউন্টিং এর ছাত্র ছিলাম, আমার যা যা শীট দরকার ছিল সবগুলো ওর কাছে যা যা ছিল আমাকে সব দিয়ে দিচ্ছে। তা আমি নিয়ে আবার ওরে এই ফটোকপি 2টা সেট করছি, নিয়ে একটা সেট ওরে দিছি, জ্ঞান জ্ঞান নে আমি এগুলো পাইছি, এগুলো এই শামীম আছে এক বন্ধু ঢাকায়, ও কোচিং করতো, এই শীটগুলো দেখ, ইংলিশের ক্ষেত্রে বোধহয় ভালো হবে। আরে বললো আচ্ছা যা, তোর মাস্টারি করা লাগবে না। তা আমি চলে গেছি, বলছে আমার দেওয়ার কাজ দিয়েছে, এখন পড়তে পারলে পড়, না পারলে নাই। তা আমি পড়াশোনা তা ও হ্যাঁ 2003-এ ছিট পড়লো আমাদের। আবার ছিট পড়ার একটা ছিল, 2টা স্কুল মিলে একটা স্কুলে ছিট পড়তো। তা দেখা গেল যে আমার স্কুল আর ওদের স্কুল এক জায়গায় একটা হলেই পড়লো। আচ্ছা মাহমুদ, আমাদের এই ক্ষেত্রে ছোট্ট একটি বিরতি নিতে হবে। বৃহস্পতি আপনার শুনছেন ঢাকা FM 90.4। ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও মাহমুদকে ফিরে আসবো তার ভালোবাসার বাকি অংশ শুনতে। আর আগামী পর্বে যদি মাহমুদের মতো আপনি আপনার ভালোবাসার কথা বলতে চান, জানাতে চান, তাহলে অবশ্যই মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করুন OG স্পেস নাম, লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর facebook.com/iloveDhakaFM এখানে যে পোস্টটি দেওয়া আছে ভালোবাসা বাংলাদেশকে নিয়ে, সেখানে চাইলে আপনি আপনার সুন্দর কমেন্টস গুলো জানাতে পারেন, মতামত গুলো জানাতে পারেন। আমি আবারও বলছি, আসলে আজকে হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমার উপস্থাপনা কিংবা আমার উপস্থিতি এত কম কেন, কারণ আমি প্রচন্ড গলা ব্যথা, প্রচন্ড জ্বর। শুধুমাত্র আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি ফিরে আসবো, তাই ফিরে এসেছি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। অন্যান্য কাজে জড়িত থাকার মতো খুব একটা শারীরিক অবস্থা নেই। তারপরও যদি ভালো ফিল করি অবশ্যই বাকি কথা বলবো অনুষ্ঠানের শেষে। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। বিরতির আগে আমরা ছিলাম যে মাহমুদের কাছে, যেখানে শুনছিলাম যে মাধ্যমিক পরীক্ষার একটি বিষয় ছিল। তারপর কি হলো? তারপরে গুরু আমরা এক জায়গায় হল পড়লো, একটা হলেই 2টা স্কুল মিলে। তা ও আমার একদিন বলতেছে পরীক্ষার 2 দিন আগে, দেখ হল যে জায়গায় পড়ছে আমাদের বাসা থেকে প্রায় 20 মিনিটের দূরত্ব রিক্সায়, যে তাইলে তুই আমারে নিয়ে যাবি। আর আল্লাহ তোরে নিয়ে যায় আবার কোন ঝামেলায় পড়বো, তোর আর আমার তো পরীক্ষা একদিন না। ওরা বললে যে কদিন পারো সে কদিন নিয়ে যাবে। বলছে আচ্ছা যাই। তার পরীক্ষা প্রথম শুরু হলো, যথারীতি আমি ওরে বাসার সামনে, আমি আগেই ফোন দিতাম ওদের বাসায় যে রেডি হতে বলেন তাড়াতাড়ি, আমি আসতেছে। ওই রিক্সা নিয়ে ওদের বাসার সামনে থেকে ওকে নিয়ে যেতাম। তা গুরু এটাকে ভাগ্যের পরিহাস, সিট আমাদের যে হলে পড়ছে একই রুমে 2 জনের সিট পড়ছে। আচ্ছা, আমার থেকে 4-5 বেঞ্চ পিছনে। তাই ওখানে পড়া ও চিৎকার করতেছে উল্লাস যে এক জায়গায় পড়ছে, আমাদের পাশ করাই নিবি। তোর পাশ করছি, ফাইজলামি করবি না, যতটুকু পারি দেখবো। ওই তোর পাশে আমার ফ্রেন্ড আছে, যদি দেখাইতে পারি ও তোরে দেখাইবে। ওই ছিল একটা বেঞ্চে 2 জন করে, একটা আমাদের স্কুলের একটা ওদের স্কুলের, 2টাই করো। তা আমি আবার ফ্রেন্ডরা বললাম, ওরা সবাই চিনতো যে আমার ফ্রেন্ড। ওরা বলছে যতদূর পারস ট্রাই করিস। তা আমাদের প্রথম বাংলা পরীক্ষা হলো, বাংলা প্রথম পেপার, দ্বিতীয় পত্র মোটামুটি আমি যথারীতি ভালোই করছি। ও মোটামুটি পরীক্ষার পরে জিজ্ঞেস করতাম কিরে কেমন লাগছে। তা আমার ওর পাশে যে ফ্রেন্ডটা ছিল ও অত ভালো স্টুডেন্ট ছিল না। তা বলছে দেখ পাশ করবো। আর বললাম পাশ করবি মানে? কয় টাইনা মাইনা লিখছি, পাশ থাকবে এনে, তোর মতো তো আর আমি ভালো স্টুডেন্ট না, পাশ থাকবে। বলছি পাশ করে দিতে বলবো না কাকারে, বাস হয়ে যাবে এনে। ইংরেজি ফার্স্ট পেপারের দিন পরীক্ষার হলে ঢুকছি, ওই দিন ও অসুস্থ ছিল, রাতে খুব অসুস্থ ছিল, কিচ্ছু করতে পারে নাই।
শরীর খারাপ। আমি পরে আমার ওই ফ্রেন্ডরে বললাম যতদূর পারোস আমি পিছনে গুলোরে দেখাবো না, তুই দেখে আর একটু হেল্প করিস, শরীর খারাপ আরো ততই না। গুরু গার্ড ওই সময় গার্ডটা খুব হার্ড ছিল। আচ্ছা, চাইলেও অন্য কাউকে বেঞ্চের যে আছে ওকে দেখানো যেত, পিছনের কাউকে দেখানো যেত না। অনেকবার ট্রাই করছি কিন্তু দেখাতে পারিনি। তা পরীক্ষা দিয়ে বের হয়েছে, আমি মোটামুটি ভালোই দিছি। আমারও অত ভালো হয়নি, যতটা ভালো হওয়া উচিত ছিল মোটামুটি হয়েছে। তা হল থেকে বের হওয়ার সময় দেখতেছি এমনিতেই শরীর খারাপ, চোখ দিয়ে পানি পড়তেছে। চোখ দিয়ে পানি পড়া দেখে কেমন যেন নিজের কাছে আর কি, ওর ওই হলে বসে আমার কেমন যেন নিজের খারাপ লাগতেছে। কি ব্যাপার, যা ধরছি, কিরে তোর শরীর খারাপ? কোনো কথা বলতেছে না, চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। ও তখন সানগ্লাস পড়তো, চোখে একটু প্রবলেম ছিল। তা আমি ভাবছি চোখে প্রবলেম হয়তো ভাই। জিজ্ঞেস করতেছি এই কেঁদে দিয়েছে। আমি তো পাস তো করবোই না, কিচ্ছু লিখতে পারি নাই। আর বললাম কিচ্ছু লিখতে পারিস নি মানে কমন পড়ে নাই? বলতেছে না। আমি দেখলাম আমি যে শিটগুলো দিছিলাম ওর মধ্যে থেকে আসতে পারে। বললাম আমি তো তোর এই শিটগুলো দিছিলাম, প্রায় তো ওখান থেকে আসছে। আমারও অত ভালো হয় নাই, তারপরে তো আমার ভালোভাবেই পাস থাকবে। কি বলিস? করে দিছে। আমি তোরে বারবার বলছিলাম আমার একটু ভালো করে ই কর, তোর কারণে আমি ফেল করব, তোরা সবাই পাস করে যাবি। ওই হল থেকে নিয়ে রিক্সায় উঠলাম, রিক্সা নিয়ে রিক্সায় বসে শুধু কাঁদতেছে। 5-7 মিনিট পরে গুরুর কান্না দেখে নিজেরই মায়া লাগলো, আসলে কি হলো বিষয়টা। আর বললাম আচ্ছা তোর তো শরীর খারাপ, হয়তো ভাই সেকেন্ড পেপারে দেখি, আমি তোরে আইসা এই শিট যা আছে কোনো সমস্যা হলে আমার ফোন দিস, আমি আইসা দেখাই দিয়ে যাবো অনে। আর এটা তো অঙ্ক না যে তোরে দেখাবো, ইংরেজি যাই যতগুলো আমি জানি ওই ভোকাবুলারি যাই আমি বলে দিয়ে যাবো অনে, আর শিট আমার কাছে আরো যা আছে ওইগুলো দিয়ে যাবো অনে। বুস্টস দিয়া বাসায়, তা বাসায় চলে গেছি। বাসায় যা খাওয়া দাওয়া করছে 3টা 3:30 বাজে। আমি ঘুম থেকে উঠছি, দেখতেছি আমার মোবাইলে মিস কল ওঠা। মানে দেখলাম ওদের বাসার ফোন। ফোন দিলাম, ফোন ধরছে ওর আম্মু। পরে কি হয়েছে রে? আইসা কান্নাকাটি করতেছে, কোনো খাওয়া দাওয়া করতেছে না বাবা। আর বলতেছে কিছু তো হয় নাই, ওর শরীর খারাপ বোধহয়, পরীক্ষা তো ভালো হয় নাই এর জন্য মনে হয়। আচ্ছা আমি আসতেছি। আমার খুব খারাপ লাগছে। আমি চলে গেলাম বাসায়। বাসায় গিয়া দেখি এই অবস্থা। বললাম কি রে, কেন এত কান্নাকাটি ভাল লাগে না, কিন্তু তাহলে কিন্তু আসবো না। আমি তো বলছি সেকেন্ড পেপারে যতদূর পারা যায়, কারণ এক পেপারেই তো আর হয় না, পাশেরই 2টা মিলে পাশেরই থাকে। তা করলাম, বুস্টুস দিলাম, তারপরে আমার যা শিট ছিল ওগুলো দিয়ে আসলাম, যে এগুলো দেখ এগুলো আমার পড়া হয়েছে, তারপর কোনো সমস্যা হলে আমি আবার রাত্রের দিকে একবার গেছি, একদিন বিরতি ছিল। তা আমি যতদূর পারছি গুরু হেল্প করছি। যেটি সেকেন্ড পেপার পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষার পর খুব আমি মোটামুটি হয়েছে। সেকেন্ড পেপার ফার্স্ট পেপারে হয়েছে, তা আমি তো খুশি মনে মনে, ফার্স্ট পেপারে যেটু ছিল সেকেন্ড পেপারে টেনে নিয়ে যাবে, বি গ্রেডের উপরে মিনিমাম এ গ্রেডটা যাতে থাকে, আমি এই দই করতেছি। তা ওর থেকেই চল বাসায় চল, আমি আরো ডাকতেছি চল, এই ঠিক গুছাইতেছে সবকিছু। হল থেকে বের হয়েছি, বের হওয়ার পরে আমারে ধৈর্য কাইতে দিছে, কয় আমি কোনোভাবেই পাস করব না। বললাম মানে? কয় জানি না, আমার মাথায় কিছু ঢোকে নাই, তুই যা দিস তার থেকেই আসছে, কিন্তু ফেল করব। পরে তোরা সবাই পাস করে কলেজে যাবি আর আমি একা থাকবো, কি হবে কি জানি, এইসব কান্নাকাটি শুরু। তা আমি ওরা রাইখা বাসায় গেলাম। বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে পড়তে বসলাম। তো পড়তে বসার পরে ওই একটা কথাই আমার বারবার মনে হইতো,
যে ও আমার বলতেছে তোরা সবাই পাশ করে যাবি, আমি একাই থাকবো। আর কান্না, জানি না তখন কি হয়েছিল, আমি বইয়ের দিকে যতবারই তাকাইছি ততবারই ওর কান্নাটা আমার এসে ভেসে উঠছে। আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম। ইমোশনাল হয়ে আমি আর কিছু পড়তে পারিনি গুরু ওই দিন রাত্রে। পরের দিন আমার অ্যাকাউন্টিং পরীক্ষা ছিল। আমি গেলাম, তারপরও একটা ছিল যাক পড়তারি নেই, আমি এগুলো পারবো, পাশ করে যাব। ও গেল, হলে গিয়েও আমার একই অবস্থা। কি মাথায় ঢুকছে জানি না, একটা পোকার মতো, যে কি করতেছি ওরে রাইখা, এতদিনের বন্ধু, এতদিনের আমি পাশ করে যাব স্বার্থপরের মতো, আর ও ফেল করবে, এটা কেমন কথা গুরু। আমি ওইভাবে পাস মার্কের অ্যান্সারও করতে পারি নাই। এটা কি ইচ্ছা করে করেননি নাকি করতে পারেন? ইমোশনালি হয়ে গেছে আমার। আমি ফেল করব এরকম কেউ আমার এলাকা তো দূরের কথা, আমার স্কুলের কোনো টিচারও রেজাল্টের পরে কেউ এক্সপেক্টই করে নাই আর্টস কমার্স নিয়ে, তাতে আমি ছিলাম। আমার এই রেপুটেশনটা ছিল স্কুলের সব টিচারের কাছে, এবং এলাকা যারা আমার চিনতো সবাই জানতো যে ও যাই করুক গুন্ডামি বদমাশি, ওর পড়াশোনাটাও ঠিক রাখে, পড়াশোনায় ও কখনোই করে না। আমার কলমই ওই দিন চলে নেই, আমি কিচ্ছু লিখতে পারিনি। আমি তো নিজে, আমার গার্জিয়ানটা কখনো জিজ্ঞেস করে নাই। আব্বা জিজ্ঞেস করতো কিরে পরীক্ষা কেমন হয়েছে, বাট ওইভাবে কখনো জিজ্ঞেস করে না। ওই দিন জিজ্ঞেসও করে নাই, কারণ জানে যে আমি তো ভালো করবই। আমিও বাসায় এসে কি করলাম, এতটা ইমোশনাল, যার এই নিজে নিজে নিজের ভবিষ্যৎ খেয়ে দিলাম। আবার ভাবলাম যে ওরে যখনই ওর কথা মনে হতো তখনই ভাবতাম ঠিক করছে। তো এই বিষয়টা গুরু আমার পেছনের বেঞ্চে আমার ফ্রেন্ড রমজান ও ছিল, ও দেখছে যে আমি আসলে পাশের অ্যান্সারও করি নাই। ও সন্ধ্যার দিকে বাসায় আসছে, বাসায় এসে আমার ডাইকে নিয়ে পুকুর ফেরায়, কিরে কাহিনী কি? ও আর একটাই, ওই খাতায় 2টা অঙ্ক আমি রমজানকে বলে দিছি, বাট আমি নিজে লিখে করি নাই। রমজান ওইটাও ফলো করছে। 2টা সে তখন অ্যাকাউন্টিং এর যেটা চূড়ান্ত হিসাব ওইটা 20 মার্ক ছিল, আর রেওয়ামিল 10, 30। ওই 2টাই আমি রমজানকে করে দিছি, কিন্তু আপনি নিজে লেখেন? নিজে লিখিনি। তার রমজান ওটা ফলো করছে। ও ঘুরতে ঘুরতে, রমজান আবার ও ছোটবেলা থেকে স্মোক করতো। তা আমি আবার এই ছোটবেলা থেকে কখনো আমার সামনে বসে, আমি তো দূর কথা, আমার ফ্রেন্ড সার্কেল, আমার আব্বু স্মোক করতো না, আমি কারো করতে দিতাম না। আমার সামনে বসে সিগারেট খাবি না, ফালাই দিছে। পরে বললো আমার না স্মোক করতে, তুই করলি কি? পরে বললাম কি করছে? আরে তুই আমার সবকিছু বইলা দিলি, তুই নিজে লিখলি না, তুই তো পাশ করার কথা না। পরে রমজান ধরলো কি হয়েছে কাহিনী। পরে ওরে আমি ঘটনা খুলে বললাম, এই কিচ্ছু পড়তে পারি নাই আর লিখতেও পারিনি, কি করব বল। পূর্ণিমা কি তখন পরীক্ষা দিতে যেত? মানে ইংরেজি পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা দিতে যেত। আমরা একই ইস্যুর ছিলাম তো, আমিও অ্যাকাউন্টিং এর, ও অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট ছিল। তা ওরে আর আমি কিছু বলি নাই। আমি হল থেকে বেরোয় জিজ্ঞেসি কেমন হয়েছে, না এটা ভালো হয়েছে, এটা পাশ করবো। আমি তো আর আমারটা, ও আমার কাছে জিজ্ঞেসও করতো না, শুধু বলতো তুই তো পাশ করবি। রমজান ওই বলার পরে আমরা খোলা এক জায়গায় বসা, তা ও আবার এই দিকে একটু ফার্স্ট ছিল, ওই বয়সটা যে অ্যাফেয়ার করতো। ও চিৎকার করে উঠা, মামা তুমি তো গেছো। বললাম গেছি মানে কি উঠে বেড়া চিল্লাসকে? না মামা তুমি গেছো। পরে কি হয়েছে বল। কত দূর, তোমরা কতদিন? বললাম কি কতদিন? কতদিন মানে বুঝো না তুমি? তুমি অলরেডি গেলে ও ফেল করবে দেখে তুমি করো না,
নিজে পরীক্ষা নিজে ইচ্ছা করে ফেল করছো, আবার কত তুমি লিখতে পারো নাই বেটা, তুই নিজেই লাউস নাই। আমি ওরা যতই বুঝাইতে চাইছি ও বুঝে নাই, ও ভাবছে আমি ইচ্ছা করেই লেখিনি, তা আমিও ই করি নাই। ও আমার বলতেছে মামা তোমরা প্রেম করো মনে হয় মামা, এইটা তো আমাদের কাছে হাইড করছো সব তোমরা দুজন মিলা। আরে আমি বলছি দেখ দোস্ত এমন কিছুই না, আমি অন্তত আমার কোনো বিষয় তোর কাছে হাইড করিনি, তো জানিস। আর ওর সাথে আমি সব শেয়ার করতাম। পরে বলে ঠিক আছে শেয়ার করিস, কিন্তু এই বিষয় তো আমার কাছে শেয়ার করিস নাই। আসলে পরে কে মামা যাই বলিস না করলেও তুই ওর প্রেমে পড়ে রয়েছিস। আমি কই দূর বেড়া, ওই আমার বাপে শুনলে এলে বাড়িটা খেদাই দিব আমারে, এলে আর আগাইস না, আর এই যে পরীক্ষা খারাপ করবো এটা যেন তুই আর আমি ছাড়া কেউ না জানে। তা পরীক্ষা দিলাম, তারপরে যতগুলো ছিল সবগুলো ভালো করছি। ও মোটামুটি এইভাবে যাইতেছে। তা রমজানের ওই কথাটা আমার মাথায় ধরছে, মাথায় ধরার পর আমি একটু পূর্ণিমার অ্যাভয়েড করে চলার চেষ্টা করছি। একটু ওর উপর রাগও, শালা কি একসাথে ওরে তো আর নেওয়া যাবে না, কখনো একসাথে চলা যাবে না, ইমোশনালি হয়ে গেছি, নিজের খাইছি। তো যদি কেউ জানে যে ওর কারণে পরীক্ষা খারাপ করছি, তো সবাই বাড়ি থেকে হয়ে যাবে। তা আমি আর ওইটাই করলাম না। তা রমজান রেজাল্টের ডেট বেরোইল, আমাদের রেজাল্টের ডেট বেরোর 2 দিন আগে, রেজাল্টের ডেট দেওয়ার পর রেজাল্ট দিবে তার 2 দিন আগে রমজানের সাথে পূর্ণিমার দেখা। পূর্ণিমা রমজানই বলতেছে, আমিও ছিলাম সাথে, এক রিক্সা দুইজনের নামছি। ওই লেক পারে বসে কথা, পূর্ণিমা জিজ্ঞেস করতেছে কই জায়গায় ছিলি তোরা দুইজনে? পরে বললো এই জায়গা। পরে রমজান আমার বললো পরশুদিন তো দিবে, রেজাল্ট দিবে, কিরে কি অবস্থা? পরে কয় আমার আর অবস্থা, তোরা তো দুইজন করবি, তুই না করলেও তোর পাশের জন তো গুন্ডাই তো পাশ করবেই। তো এখন আগে থেকেই কলেজে যায়, আর এখন তো কলেজে শুরু হচ্ছে, ওখানে যাই আমার মানুষের লগে টাঙ্কি মারবে বিভিন্ন। আমি আর ওইটা অত নেই। রমজান আমারে করলো কি, রমজান আমারে বললো দোস্ত তুই একটু যা, আমি একটু থাকবো। পূর্ণিমা আবার অন্যদিকে হাত তুই নাকি, তা আমি আর কিছু মনে না করে আমি বাসায় চলে গেছি। রমজান পিছন থেকে পূর্ণিমার কাছে গেছে, পূর্ণিমার কাছে যে বিষয়টা খুলে বলছে, আসলে তুই তো একটা জিনিস জানোস না। ওরে কি? ওরে মাহমুদ তো এই কাম করছে। ওরে মানে হাত তুই নাকি ইংরেজিতে ফেল করবি, কান্নাকাটি করছো, তো এই অ্যাকাউন্টিং এও তো ফেল করবে। ওরে ফেল করবে মানে কি কস? পরে বলতেছে ফেল করবে মানে এই ঘটনা হয়েছে। পরে ওই ওরে বলে ফেলছে, মনে হয় তোরা পছন্দ করে, ও তো কেমন চাপা স্বভাবের জানোস, এমনি সামনাসামনি অনেক মুখ দিয়ে কথা বলা শুরু করলে তো বলতে থাকে, বাট এইসব বিষয় তো আর বলে না। পূর্ণিমা ওই বিষয় শুই না ওইভাবেই রইল। তা আমি আর স্কুলে যাইনি, আমি এক জায়গায় যাই বসে রয়েছি। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে ছোট্ট একটা বিরতি নেবো, তারপরে শুনবো আসলে আপনি পাস করেছেন না ফেল করেছেন কি হলো। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা FM 90.4। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও মাহমুদকে নিয়ে ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ভালোবাসার বাংলাদেশ নিয়ে একটি পোস্ট সেখানে করতে পারেন। ইতিমধ্যে অনেক বন্ধুরা কমেন্ট করেছেন, সেখান থেকে কিছু কমেন্ট পড়ব। সাকিব হাসান আছেন সাথে, কুড়িগ্রাম চিলমারি থেকে শুনছি, বৃহস্পতিবার মানেই পুরো সপ্তাহের অপেক্ষার প্রহর শেষ। বাহ। মোহাম্মদ আলামিন ইসলাম লিমন আছেন, আমি রংপুর থেকে শুনছি। মৌমিত ওভি আছেন রংপুর থেকে, সাথে আছেন মোহাম্মদ রুবেল হোসেন, লালমনিরহাট থেকে শুনছেন। নুসরাত ফারিহা লিখেছেন আমাদেরকে, কমেন্ট পড়ার মতো সময় কিনে পড়লাম তো। তৌসিফ হাবিব লিখেছেন গুরু অ্যান্ড পূর্ণতা আপু, লাভ ইউ, উই লাভ ইউ টু। সাথে আছেন অ্যানি নওগাঁ থেকে, এছাড়াও আরো অনেক বন্ধুরা আছেন। মিম লিখেছেন গুরু আপনার কণ্ঠ শুনে খুব খারাপ লাগছে, বোঝা যাচ্ছে যে আপনি খুব অসুস্থ। মোহাম্মদ মোরসালিন শাহ লিখেছেন গুরু আমি আপনার কাছে একটা প্রশ্নের উত্তর চাই। প্রশ্ন হলো, আমি একটা মেয়েকে ভালোবাসি এবং তাকে আমি আমার মনের কথাটি বলেছি, সে বলেছে তার সাথে কথা না বলতে, আমার কি তার সাথে কথা বলা ঠিক হবে?
আমার মনে হয় কেন কথা বলতে না করেছে সেটা জানতে পারলে উত্তর দিতে পারতাম। নিঃসন্দেহে কোনো কারণ ছিল। যদি কারোটা যৌক্তিক থাকে আর যদি আপনার কাছে মনে হয় যে না বিষয়টি আপনার আত্মসম্মান আঘাত করেছে তাহলে কথা বলবেন না। আর যদি মনে হয়ে থাকে না বিষয়টি আলোচনা করে সমাধান করা যায় তাহলে অবশ্যই কথা বলবেন। সাথে আছেন মোহাম্মদ রাকিব খান। রাতের নির্জনতায় কষ্টগুলো ঝরে পড়ে, যে কষ্টগুলো সহ্য করে সেই বুঝে হারিয়ে ফেলা ভালোবাসার যন্ত্রণা। বাহ, এরকম আরো অবশ্যই কমেন্টগুলো পড়বার চেষ্টা করব আজকের আয়োজনের শেষে। তবে এখন চলে যাচ্ছি গুরুর কাছে। মাহমুদ, তারপর কি হলো মাধ্যমিক পরীক্ষার যখন ফলাফল দিল? তা আমি তো গুরু জানি যে আমি ফেল করব, তা আমি আর স্কুলে যাইনি। তা আমাদের রেজাল্ট যখন আসলো আগে টিচারদের যথারীতি প্রধান শিক্ষকের কাছে গেছে। প্রধান শিক্ষক যখন রেজাল্ট শিটটা দেখছে, আমার রেজাল্টটা সে দেখা ওখানে যারা টিচার ছিল সবার সাথে আলোচনা, কি ব্যাপার এখানে কোনো ভুল হয়েছে। স্যাররাই একটা হইচই শুরু করে দিছে। তা স্যারদের ওখানে আমার বন্ধু বান্ধব সবাই, রমজান যথারীতি, আমরা আবার সবসময় প্রধান শিক্ষকের রুমে যাওয়া আমাদের জন্য কোনো ছিল না, স্যার খুব ভালো জানতো। তাই রমজান ওখানে টিচার্স রুমে ছিল, যখন এই দেখলো এই অবস্থা রমজানটা ডাক দিছে, এই রমজানের দিকায় তো রমজান গেছে, মনে হয় প্রিন্টিং এ কোনো ভুল হয়েছে না। স্যাররা কেউ বিশ্বাসই করতে চায় নাই যে আমি পরীক্ষা খারাপ করছি। তা স্যাররা আর এক স্যার বলছে, স্যার আপনি একটু শিক্ষা অফিসে ভালো করে ফোন দেন যে প্রিন্টিং এ কোনো সমস্যা হয়েছে কিনা। মাহমুদ খারাপ করবে এটা হতে পারে না, তাও অ্যাকাউন্টিং এ। ও অ্যাকাউন্টিং এ সবসময় A+ পেয়ে আসছে, আমার অ্যাকাউন্টিং এর টিচার বলতেছে। ও না, ওভাবে না, তারা তখন তো রেজাল্ট ইটা জানে না, সাবজেক্ট এটা পরে জানছে। তা ওটা আনএক্সপেক্টেড। ওখানে বসেই উনিও হইল যে এটা ঠিক আছে, রেজাল্টই হইল। আমি আর যাইনি, আমি জানি যে আমি নিশ্চিত খারাপ করব, কোনোভাবেই হবে না, পাশ করার সম্ভাবনা নাই। তা আমার ওভাবে মনও খারাপ হয় নাই, হয় নাই। বন্ধু বান্ধব পাশ করছে, রমজান জানে আমি কোথায় আছি, সবাই আসছে ওই জায়গা, তা খারাপ লাগলো। কিরে আমার যে সব বন্ধু বান্ধব আমারটা দেখে লিখছে, আমারটা দেখে করছে, ওরা পাশ করলো, আমি করলামটা কি তখন নিজের কাছে খুব খারাপ লাগলো। আর পূর্ণিমার উপরও রাগ, শালার মেয়ে মানুষের পালায় পড়াটা তো বিপদে পড়ছি, ওরে আর কখনো ওর কাছে যাওয়া যাবে না। জেদ করে মন খারাপ করে পরীক্ষায় খারাপ করছি, এ নিয়ে মন খারাপ না, বাট বন্ধুরা পাশ করে যাইতেছে ওইটা নিয়ে খুব মন খারাপ। অথচ নিজে যে নিজের করছি, শেষ করছি, এটা বাড়িতে গেলাম, আমি জানার আগেই আমার আব্বু জেনে গেছে। তা আব্বু আর বাড়িতে নিয়ে করে নাই। আব্বু আম্মুরে বলছে হয়তোবা কোনো কারণে হয়েছে, আমরা বোর্ড চ্যালেঞ্জ করব। অত খারাপ করার কথা না, ওর সাথে কেউ যেন রেজাল্ট নিয়ে কোনো না করে, চর্চা না করে। আমার আব্বু আমাকে উল্টো সান্ত্বনা দিচ্ছে, হয়তোবা বোর্ডে কোনো সমস্যা হয়েছে, আমি বোর্ড চ্যালেঞ্জ করবো, বাবা তুমি এ নিয়ে টেনশন করো না। তোমার স্যাররাও বলছে যে তুমি খারাপ করার কথা না। আমি তো জানি যে আসলে আমি নিজেই খারাপ করছি, তা ওটা বলতেও পারি না, ওটা বললে তো বাসায় একটা হবে। তা আমি ওই বিষয়টা হাইড করে ওইভাবে রইলাম মন তা আমি আর পূর্ণিমার বাসার আশপাশে, পূর্ণিমাও যথারীতি খারাপ করছে। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে রমজান আর কি 7-8টা ফ্রেন্ড পাস করছে, আর সবাই খারাপ করছে, যারা এক্সপেক্ট করে নাই পাস করার জন্য। তা বিষয়টা রমজান আর আমার মধ্যে ছিল, আর পূর্ণিমা জানতো। আমি বাসায় নাই, আমার মন খারাপ, আমি করছি কি আমার বাসায় বললা আমি আমার আন্টির বাসায় চলে আসছি। আন্টির বাসা আমাদের বাসা থেকে অনেক দূরে, এটা হলো মূল লক্ষ্য। চলে আসলাম যথারীতি। পূর্ণিমা আমারে প্রায় 10 দিনের মতো ছিলাম। বাড়ি থেকে বোর্ড চ্যালেঞ্জও করছে স্কুলের মাধ্যমে, স্যাররা খুঁজে পায় নাই। রমজান রে খোঁজ করে নিয়ে এই অবস্থা, কি ব্যাপার, ও কি হয়েছে। পরে রমজান বলছে বিষয়টা হয়তো বা বুঝতে পারি না, জানি না। এখন পূর্ণিমা গিল্টি ফিল করতেছে যে ও আমাকে অ্যাভয়েড করে চলতেছে, আমার কারণে ফিল করছে, এর জন্য আমার অ্যাভয়েড করার জন্য ও চলে গেছে। ও চায় কি জিজ্ঞেস করো।
পরে রমজান বলতেছে চাই কি মানি, রমজানও রাগ হয়ে গেছে। ও রমজান আমার নামে চাই কি মানি, কি চাইবে? ও চাইলে তো পাশ করতেই, তুমি বুঝো না? আমি এই বিষয়গুলো কিছুই জানতাম না। পরে বলছে আমি জানবো মানে, কয়েকটা ছেলে তোমার কারণে যদি, আমরাও তো বন্ধু, আমাদের অনেকেই তোমার কাজিন ওর বন্ধু, সবাই তো বন্ধু। ওরা খারাপ করছে, ওদের জন্য ওরাও তো বলছে ওর কাছে, সবাই তো ওর কাছে যাইতাম আমরা। তা ও কি চাইতে পারে? পরে পূর্ণিমা বিষয়টা পরে রমজান বলে ফেলছে, ও যদি তোমার ভালোই না বাসতো তাহলে তো ফেল করার কোনো কথাই ছিল না। পরে কেউ তো কোনোদিন বলে নাই, ও তো ওরকমই। আমি আন্টির বাসা থেকে আসলাম, পরে কয়েকটা নিয়ে ওর কাছে তুমি জিজ্ঞেস করো। আরে বলে তোমার অ্যান্সার কি? রমজান আবার অ্যান্সার ট্যান্সার বলছে, ওরে তো আমি কখনো আনলাইক করি না, আমার সবকিছু তো ওর সাথে, ও আমাকে পছন্দ করতো। তাও ওটা রমজানকে বলছে। রমজান আসছি, পরে আসার পরে বিকেলে বাসা থেকে বের হয়েছি, পরে দোস্ত কাম তো গটাই ফেলাইছি। কি কাম গটাইছ? পূর্ণিমারে তো কয়ে দিছি তুই। আমি ওর দিক তাকাই রয়েছি আর কি, ওর সাথে খুব রূঢ় ব্যবহার করছে, বকাও দিছি, তুই এটা করছ কে? আমি যে মেয়ের থেকে দূরে যাইতে চাই, আমি নিজে ধরা খাইছি, বেটা তুইরা পাশ করছিস, ওই মেয়ের কারণে আমি ওই মেয়ের পছন্দ করি না, ফাইজলামি লাগাইছে সব, ওটারে মারমো। আর ই ঠিক করিস না, ও তোর পছন্দ করে, ওই ও তো তোর পছন্দ করে। মানে আমি বলছি দেখ, আমি কোনো লোকের চক্করে নাই। আমি রমজানের সাথে চিল্লাচিল্লি করে বাড়ি আসছি। পরের দিন পূর্ণিমা আমাদের বাসায় আসছে। বাসায় এসে পরে আম্মার সাথে দেখা হয়েছে, আমার কাছে জিজ্ঞেস করছে মাহমুদ কই, বলে দেখো পুকুর ঘাটে কোথায়। আমার বলতেছে তোর সাথে কথার দরকার আছে, এক জায়গায় যাবো। আমি বলছি আমি যাবো না। তো ও আবার আমার আম্মুরে বলছে, আন্টি দেখেন আমি এক জায়গায় যাবো, ওরে নিয়ে যাবো, ওর কেমন করে। আম্মা বলছে যা, মেয়েটা ওই যাবে এক জায়গায়, তোর কাছে আইছে, এতদিন গেছো তার, এখন এই শুরু করছো না। আমি আর কিছু বলিনি, আমি বলছি আচ্ছা আসতেছি। আমি গেছি, পরে রিক্সায় উঠছি, পরে ওটা আমার খোঁচাইতেই আছে, হ্যাঁ এখন তো হয়ে গেছিস না, দেখেও দেখোস না, কোনো যোগাযোগ রাখোস না। পরে বললাম তোর সাথে যোগাযোগ রাখতে হবে, তুই কে? পরে বিভিন্ন চিল্লাচিল্লি করতেছি, কয় বীর পুরুষগিরি দেখাইস না, তুই যে কি বীর পুরুষ তা তো বুঝতেছি। পরে বললাম মানে, কয় নিজে বলতে পারিস না, বন্ধু বান্ধব দিয়ে বলাস, তাহলে তো বুঝতেছি তুই কি বীর পুরুষ। পরে বলছে আমি কি বলতে পারি না, তোরে বলাইছি। ওই নিয়ে চিল্লাচিল্লি, ও রাইগা পরে বলছে রমজান আমারে বলে নাই এই। আমি রাগ করে, রমজান বলছে রমজানের লগে যাই প্রেম কর, আমার লগে আইসিস কে? একটু বাজে বাসায় বলে আমি রিক্সা থেকে নেমে চলে আসছি। তা আপনার সাথে যোগাযোগ করছে, রমজানের সাথে যোগাযোগ করে বিষয়টা বলছে। তা এতে আমার অনুপস্থিতিতে বেশি অগ্রসরটা রমজানই এই দিকটা করছে। করার পরে রমজান বলছে ও তো এরকমই, হঠাৎ হঠাৎ মাথা গরম হয়, আর ঠিক হইলে ঠিক হয়ে যাবে। মানে আমি কি তোর কাছে মিথ্যা কথা বলছি? ও যদি পছন্দই না করতো, এগুলো করতো। পরে বলে তা তো ঠিক, তা তুই বলতে পারিস না? পরে আমি কি বললাম, আমি কি কখনো ওরে না বলছি? তুই বলস নাই? পরে বলছে ও রমজান বলছে আমি তো বলছি যে তুই ওরে পছন্দ করিস। ওভাবে গেল রমজান, ওরা কলেজে, আমি কলেজে আড্ডা মারি, এভাবে আমাদের রিলেশনটা কখনো সম্পর্কে জড়ায় নাই। ও যতবার করছে আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি। আবার 1 বছর এইভাবে চলে গেছে ওই বন্ধুত্বর দিকে আর কি। আমি ওকে অ্যাভয়েড করারই চেষ্টা করছি বেশিরভাগ। পরীক্ষা ওইবার যথারীতি আমি আগেই বলছি, ও আমার বললো যে আমার নিয়ে যাবে। পরে বলছে দেখ আমি তোর সাথে যাবই না, আর তোর পরীক্ষা আর আমার পরীক্ষা এক টাইমে না। তুই ইংলিশে খারাপ করছিস, আমি অ্যাকাউন্টিং এ, আমার দ্বারা জ্ঞানা করবি না। যতদূর পারি আমি শীট টিট দেবো। আমি আবার ঢাকা থেকে শীট নিয়ে ওরে যা দেওয়ার, বন্ধুত্বের খাতিরে যেটা করার ওইগুলো করলাম। ওরে জিজ্ঞেস করলাম কিরে পাশ করবি? পরীক্ষার সময় হলে আমি আর কি এগুলো খোঁজখবর নিতাম, আমার অন্য বন্ধু বান্ধবেরও যতদূর পারতাম খোঁজখবর নিতাম। ওরা বললো হ্যাঁ করবো। আমিও আর ওইবার আমার জেদ ছিল যে পাশ করুক আর ফেল করুক, এইবার আমাকে পাশ করতেই হবে।
এবার আর কোনো ইমোশনালি হওয়া যাবে না, যার কারণে অ্যাভয়েড করে ওর উপর এমন করতাম যে খিটখিটে মেজাজ, যদর ওর দ্বারের কাছে যাওয়া যাবে না, পরীক্ষার পরে যাব। আমিও ভালো দিলাম, পরীক্ষার হল থেকে বেরোয় বাস। তারপরে তো ওই সময়টাই, হ্যাঁ, দিন 15 পরে আমরা বন্ধুরা একটা গেট টুগেদার করলাম, ছোট ট্রলার ভ্রমণে এসে যায় গেলাম, শুধু ফ্রেন্ড সার্কেলটাই আমরা যে এসেছিলাম। তা আমরা ওই ট্রলার ভ্রমণে একটা জায়গায় গেলাম, ওখানে নামার পরে রমজান পূর্ণিমা আর কি আমার অনেক বন্ধু বান্ধবের মধ্যে এই বিষয়টা আমারে নিয়ে ওরে নিয়ে অনেক চালাচালি হয়েছে, এটা আমি কিছুই জানি না আমার অবসরে, এগুলো রমজানই করছে। আর রমজান আমার অনেক কিছু আমি না বললে ও বুঝতে পারতো, যে ও বুঝতে পারছে যে আমি যদি ওর প্রতি দুর্বল না থাকতাম তাহলে এটা আমি যত করি ওরে আমি পছন্দ করি। আর আমারও ওর প্রতি একটা দুর্বলতা ছিল যেটা কখনো প্রকাশ করি নাই, ওটা আমার ভেতরে রাখছি। তা ওরা সবাই করলো, পূর্ণিমার করলো, তুই আজকে ওরে প্রপোজ কর। তো বলবে না ওটা তো গাড়তারা টাইপের, যা বলে তাই করে, তুই প্রপোজ করবি, দেখি কেমনে কি কয়। তাই এসে আমরা ওই ঘুরতে যাই, এক জায়গায় কফি খাইতে, তখন এক টেবিলে সবাই বসছে, যখন আমরা দুইজন বন্ধুরা ওরা করলো কি একজন দূরে সরে গেল। তো ওই জায়গায় কিচ্ছু করে নাই, পূর্ণিমা একটা ছোট কাগজে করে করে আমার টেবিলে আমার সামনে রাখছে, কয়টা পর। আর বললাম কি কিরে প্রেমপত্র টাত্র নি কাউরে দেওয়া লাগবে? আমি এইভাবে হেয়ালি ভাবে হ্যাঁ দেওয়া লাগবে, তুই পর। এখন ওখানে দেখি বড় করে লেখা আই লাভ ইউ। আমি চাই রয়েছি, কিরে তুই প্রেমপত্র করলি, নাম নাই এই নাই, কারে দিছিস? পরে তোরে পড়তে বলছি, এটার উত্তর কি? বললাম উত্তর আমার কাছে জিজ্ঞেস করিস, যারা করার কারে দিছিস? আরে বলে দিছি তো এখন তোরই। আমি ওর দিক তাকাই আছি, আমারে দিছিস মানে যখনই ও বলে ফেলছে যে তোরই তো দিছি, দেখোস না আর কেউ আছে এই জায়গা? তা আমি দেখলাম আশপাশে আসলে কেউ নাই। আর এইটা আমি কেমন যেন একটু চমকাই গেলাম, কিরে ও আমারে আমি তাকাই রয়েছি, তোর ফাইজলামি রাখতো, মাথা টাথা গরম করিস না, ওঠ যে কামে গেছি আসছি ঘুরতে। আমি ওটা ফালাই দিয়ে বেরোয় আসছি। এই থেকে বের হওয়ার পর সব বন্ধুরা দৌড়ছে, ওই জায়গায় পয়সা রয়েছে, আমার বন্ধুরা ধরছে, কিরে কি হয়েছে? পরে আমি রমজানটা বলতেছি, বেটা তুই এই জিনিসটা নিয়ে সব বাড়াবাড়ি তুই করছিস। আরে ও বলতেছে বাড়াবাড়ি করছিস, তুই বাড়াবাড়ি করছিস তাতেই নেই না। আমার ঘনিষ্ঠ অন্য যারা বন্ধু ছিল, মাসুম ছিল, আদনান ছিল, হেলাল ছিল, তা আমার একটা ভাগ্নে ছিল, ও আমাদের ক্লাস ফ্রেন্ড, ওরা সবসময় আমরা মামু ভাগ্নে বলে সম্পর্কের হতো। ও আইসা মামু যাই যা করো সব কিন্তু জানছে, কিছু বলো নাই, কাহিনী হয় প্রেম করবা নাইলে না বলবা, দুইটার একটা আজকে সিদ্ধান্ত দেবা। ওরা সবাই মিলে আমারে ধরলো, সবারই এক কথা, তুমি যদি প্রেমী ওরে পছন্দই না করো তাহলে এই কাজ করছো কেন? আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, আসলে না ওই সময় তো আর ওইভাবে বুঝ দেওয়ার মতো ছিল না, আর অতটা অনুধাবন করার মতো ছিল না আমার। আমার একটু স্বভাব ছিল খিটখিটে মেজাজ, হঠাৎ করে মেজাজ গরম করে আমি যতই মাথা গরম করি ওরা কেউই আসে না। আমি তখন রাগ করে যাই পূর্ণিমারে ডাইকে আনছি, ধইরা হাত ধরে টানতে টানতে নিয়েছে, একটা বাজে ভাষায় কথা বলছি। হ্যাঁ কি শুরু করছো তুই জানোস না? তোর তোর লাগে যাইয়া আমি আমারই খাই, তোর বাপের কোনোদিন, তোর বাপ বা আমার বাপ কোনোদিন এক জায়গায় বসবে? ঝামেলা বাজাস কেন? অনেকই ও নাসুর বান্দা কয় সেটা আমি জানি না, তোর অ্যান্সার বল। এখন বন্ধুরাও জোরাজোরি বলতেছে তুই অ্যান্সার বল, হ্যাঁ বা না, দুইটার একটা অ্যান্সার কর। এখন আমি হ্যাঁ বা না দুইটা কোনোটাই দিতে পারতেছি না, নাও বলতে পারতেছি না, আবার হ্যাঁও বলতে পারতেছি না। হ্যাঁ বললেই চিন্তা হয় যে আসলে আমাদের যে পারিবারিক দ্বন্দ্বটা
আমাদের একটা পারিবারিক দ্বন্দ্ব আছে, গ্রাম্য যেটা হয় গ্রামের সাইডে, ওই দ্বন্দ্বটা খুব প্রকট আকারে। আচ্ছা, যখনই হ্যায়ের কথা চিন্তা করি তখনই দ্বন্দ্বের কথা মনে আসে, তখনই বাবার কথা চিন্তা হয় যে আমার বাবা কবাও অ্যাকসেপ্ট করবে না, আচ্ছা, যে শুধু শুধু পারিবারিক দ্বন্দ্ব আবার বাড়াবো। ওই সময় যতটুকু আর কি মাথায় ঢুকছে ওইটাই চিন্তা করছি। আবার নাও বলতে পারি না, কারণ আমার যে ওরে অপছন্দ তাও না, ওর প্রতি আমি আসলেই দুর্বল ছিলাম। আর এটা অনেক আগে থেকেই, যেটা আমার বন্ধু বান্ধব কেউ ফিল করতে পারত না। ওটা ইসের বন্ধুত্বের খাতিরে হোক, আস্তে আস্তে একসাথে চলার কারণে, যে ওরে খারাপ দেখলে আমি ভালো থাকতে পারতাম না। তারপর বলছে দেখি আমি এখন কিছু বলতে পারবো না, আমার সময় দিতে হইবে। আরে সবাই ধরছে, কেন তুই এখন তুই কি ভাববি, কি বাবার আছে? না, আমার সময় দিতে হইবে, আমার 3 দিন সময় লাগবে। পরে সবাই ঠিক করে 3 দিনের মধ্যে এই জায়গায় বসে তুই রেজাল্ট দিবি। পরে আমি বাসায় গেলাম, আমরা ওখান থেকে রাত্রে পরের দিন আমি রমজানটা ডাকছি। রমজানটাকে ওই সময় যে আমাদের পরিবার এই ঝামেলা, এই রমজান আবার এইদিকে একটু ছিল, বলে দুর্বাটা কি হইবে এতে, কখনো এই ঝামেলা হইবে না, তুই তোর সমস্যা কি, তোর কি আর অপছন্দ সেটা বল। পরে আমি রমজানের কাছে সবই বলতাম, দোস্ত আরে তো আমার পছন্দ, কিন্তু এই কারণে। আরে বললো তুই হ্যাঁ বললা দে, পাওয়ারেরটা আমরা দেখবো। আমি আবার ওরে বললাম, বেটা তুই দেখবি মানে, তোদেরটাই দেখতে দেখতে আমার হয়ে যায়। কারণ আমার ফ্রেন্ড সার্কেলে যতই এই প্রেম ঘটিত সমস্যা হইতো, ওইগুলো সবকিছু আমারই সলভ করতে হতো। স্থানীয় বা বাবার পরিচিতির কারণে সবাই চিনত, বন্ধুদের মধ্যে সবচাইতে পরিচিত আমিই ছিলাম। শহরে যারা সিনিয়র ছিল সবাই আমাকে চিনত, যার কারণে কোনো নিয়ে গেলে কেউ আর ওটাই করতো না, আমার ফেভারেই থাকতো বেশিরভাগ। তারপরে বললাম পরে দোস্ত সমস্যা হবে না, তুই কর। আর রাত ঘুমাইতে পারলাম না এই বিষয়টা নিয়ে, আসলে কি করব এই চিন্তায় পরে দূর যা হইবে। ওই সময় তার অতটাই, আর আমি তো আর এই প্রপোজ করি নাই, ও প্রপোজ করছে, জিজ্ঞেস করলে বলবো ও প্রপোজ করছে, হ্যাঁ বলে দেবো। পরে হ্যাঁ বলে দিলাম। তাই হেতে বলছি, বাট ওই সময় যে আসলে ভালোবাসাটা যে কি ওইটা ওইভাবে বুঝি নেই গুরু। ওই বন্ধুত্বের মতে চলাফেরা করতাম। ওর যদি আমার কিছু বলা লাগতো, ওই মাধ্যমটা ছিল রমজান। রমজানকে বলতে এই গুন্ডামি শুরু করছে, গুন্ডামি থামাও, তোমার বন্ধু এইসব শুরু করছে। আবার আমার কিছু বলতে হইলে তোর বলে কাই। কিন্তু আমরা দুইজন যখন সামনাসামনি হইতাম, ওই বন্ধুত্বের মতোই আচরণ, বা ওখানে আগেও যেভাবে চলতাম এখন ওইভাবেই চলতাম, একটু আরো কম চলতাম। আমি একটু ভয় পাইতাম যে আবার কে না কি ভাবে হইতেছে। আসলে আমাদের মধ্যে ওরকম কোনো ছিল না, আমরা বন্ধুভাবে যেভাবে চলতাম, একভাবে সবাই হাইটে যাইতাম। কখনো কারো আরো ওর আগে আমরা হাত ধরে মারামারি করতাম, ওই সময় ওইটা কমছে। আমি আরো এই অ্যাভয়েড করে চলতাম, যে এখন তো একটু বড় হয়েছে। তা আমার সিনিয়র কলেজের যারা ফ্রেন্ড আছে ওরাও বিষয়টা জানিয়ে গেছে। পরে কয় ভালোই তো, বড় তো হয়ে গেছিস। তারপরে রেজাল্ট দিল, দুইজনে পাশ করলাম। পাশ করার পর দুইজনে অ্যাপ্লাই করলাম সরকারি কলেজেও, চান্স পাইলাম। ওই আমাদের ওই জায়গায় যে কলেজটা, তা চান্স পাওয়ার পর দুইজনে ভর্তি হইলাম, দুইজনে আবার অ্যাকাউন্টিং এ। তা এইবার কি হলো গুরু, ও আর আমি দুইজনে পাশাপাশি। তো আমার বলে আগেই বলছে রমজানের মাধ্যমে যে আমরা দুজন কিন্তু একসাথে ভর্তি হবো। তুই তোর বন্ধুরা কইস, আমি কইতে পারবো না। রমজান বলছে তুমি বললেই তো ভালো হইব। না, আমি বললে আবার আমার লগে চিমান বলছে দোস্ত, ও তো এই বলছে। আচ্ছা ঠিক আছে। পরে একসাথেই ফর্মই করলাম, রেজিস্ট্রেশন একসাথে করলাম। তো কলেজ লাইফ চলতেছে, আমি আমার মতো চলতেছি। কলেজ লাইফে আইসা তো আরো একটু ছন্নছড়া হইলাম, খেলাধুলা এই সেই। আর ছোটবেলা থেকে আরেকটা জিনিস আমি করতাম, ওই ছোটবেলায় খুব ছবি দেখতাম। ছবি দেখা বিশেষ করে স্যাড যে মুভিগুলো, ওই মুভিগুলো খুব আমার করতো। করতেছে নায়িকা নায়ককে ছেড়ে চলে যাইতেছে, কেমন এইসব কাহিনী টাহিনী। ইন্টার ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষা গেল। ওই সময় আমার এক বড় ভাই আছে,
উনি আমার অ্যাকাউন্টিং এর টিচারও ছিল। আমাদের সময় কিন্তু শেষের পথে। অ্যাকাউন্টিং এর টিচার ছিল। তা ভাইয়া হঠাৎ করে একদিন রাত্রে আসলো, করতো ওই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। পরে বললাম কি হয়েছে, তা কি করবেন? কয় ওরে নিয়ে আসতে হবে। চলেন। কয় কেমনে আনবো? কয় সেটা আমি বুঝবো, চলেন। আমি আবার আমার বন্ধু বান্ধব নিয়ে করে ওই মেয়েদের বাড়িতে যাইয়া সেই রাতে অন্য জেলায় মেয়ের বাড়ি, সেখান থেকে মেয়ে নিয়ে আসছি। মেয়ে নিয়ে এসে তাদের বিয়েও করাই দিছি কাজী দিয়ে। কাজী পরিচিত ছিল, তো সবকিছুই আমি করছি। তো ওইটা কেমনে কেমনে জানো আমার ফ্যামিলি জানিয়ে গেছে আর কি। মেয়ে নিয়ে আসা, বিয়ে আগামীকালকে বিয়ে, আজকে নিয়ে আসছি। ওই যখন হয়েছে তাদের সমস্যা সবকিছুই, তখন আমার বিষয়টা আসছে। তখন আব্বা বাড়িতে এসে খুব হয়ে হইল, চোবাচ্চই গুন্ডামি শুরু করছে। মেয়ে উঠাই নিয়ে আসে এই বয়সেই, এত আর ভালো হইবে না। এ পরীক্ষা খারাপ করছে, এখন করছে, এত বেড়ে যা ভালো জানতাম এ আর ভালো নাই, এ মেয়েদের পাল্লায় পড়ছে। আর ও যায় সিনিয়রের কোনো বন্ধু বান্ধবের না। ওটা নিয়ে খুব আব্বা অনেক বকাবকি করলো যে ওরা বাসা থেকে বের করে দাও। আমারে বলছে, আব্বারা আমারে বলে নাই, আমি শুনতেছি বাসা থেকে বের। আমি আব্বার সাথে রাগ করে আস্তে করে আমার আন্টির বাসায় চলে গেলাম। 2-3 দিন পর আবার আম্মা খোঁজ করে খবর দিয়ে নিয়ে আসলো। ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবো তখন, সেকেন্ড ইয়ারে ভর্তি হলাম। ক্লাস শুরু হলো। ক্লাস শুরু হওয়ার দ্বিতীয় দিন পূর্ণিমা কলেজে যায় নাই। তাই কলেজে আমি আবার 2টা ক্লাস করতাম, প্রথম 2টা, তারপর বের হয়ে যেতাম। তাই ওরে আর ক্লাসে দেখি নাই। ও ক্লাসে থাকলে আমার বেঞ্চে বা পাশের বেঞ্চে বসতো, তা ওরে দেখতেছি না। ওর কাজিন রেজি গেলাম, কিরে তোর বোন কই? তা ওর কাজিনের মুখ, আমার ফ্রেন্ড সার্কেল সবার দিকে তাকাইলাম, কিরে কাহিনী কি, আজকে তোর মুখে পড়ছে কি? কেউ কোনো নাই, সারা শব্দ আর কি। আমি যার কাছে এই প্রশ্ন করতেছি সবাই আমার দিকে তাকায়, কি যেন। তখন আমার মনে হলো কি যেন হয়েছে আসলে ওদের মুখ ভার। আমি পরে রমজান আসলো, রমজান তখন ইন্টার পরীক্ষা দিছে, কারণ ও আমার রমজান কলেজে আসলো। রমজান কলেজে এসে আমার নিয়ে মাঠে গেল, আরো 4-5 জন বন্ধু বান্ধব যায়। রমজান আমারে বলতেছে, দোস্ত ঘটনাটা ঘটে গেছে। কি ঘটনা? আজকে তো পূর্ণিমারে দেখতে আসতেছে। আমি রমজানের দিক তাকাই রইলাম, কি কথা বলতে বেড়া, ওই নারে দেখতেছে, আমার কইতো নাও। পরে কাজ তোরে বলতে পারে নাই। আমারে ফোন দিছিল, আমারে ডাইকা কালকে বলছে, তোরে জানাইতে বলছে। পরে বললাম, আমারে জানাইতে বলছে মানে কি বলছে? তখন রমজান বলল যে ওর ফ্যামিলি থেকে অলরেডি তারা প্রস্তুত, ছেলে তাদের পছন্দ হয়েছে, ছেলেরও মেয়ে পছন্দ হয়েছে। আমার সব বললো এই ঘটনা, ওর কিছু করার নেই। ওরা আমি ওর দিক তাকাই রইলাম, আরে কে বেড়া, আমি কি প্রেম করতে গেছিলাম? আমার রাগই লাগছে। আমি ওর চিল্লাচিল্লি করে, আমি প্রেম করতে গেছিলাম? এই অফার দিস তুই, যে বলছো তুই করছ, এখন আবার এই কাহিনী কি? আমি ওর গালাগালি করলাম যে বেশি তেরেং বেরেং যেন না করে, ওই পোলারেও ঠ্যাং ভাঙমু, ওর খবর আছে। তা আমি বাসা দিয়ে কলেজ থেকে রাগ করে বাসায় চলে গেছি। যাওয়ার সময় ঠিকই ঘটনা এটা দেখা আমি অনেক মাথা গরম করে গেছি, যে যাই গায়ে হাত তোলারও ছিল, যে পাইলে আজকে থাপড় ঠাপড় দেব, যে শুরু করছিস কি। ওগুলো দেখা ওর আব্বুর সাথে দেখা। ওর আব্বু আমার বলতেছে, কাকা এই ঘটনা তো তোরে বলে নাই, তুই তো আগে থাকার কথা। পরে ওর আব্বুর আর আমি কিছু বলি নাই, আমি কিছু বললাম না। আমি আস্তে ওইগুলো দেখে আর কিছু বলতে পারলাম না। যে আর ওই সময় ভালোবাসাটা অত গভীর হয় নাই। আমি এসে আমার বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে সব কিছু ওই দিনই ওদেরই আর কি। জানছে কিনা ওদের ফ্যামিলি থেকে তাও জানি না, যে তারা
খুব তড়িৎ গতিতে চাইতেছে যেভাবে পূর্ণিমার বিয়ে দিয়ে দেবে। আচ্ছা, এটা আমি পারছি যে তারাই চাইতেছে যেভাবে হোক ওর বিয়ে দিয়ে দিবে। তা আমি কিছুটা এই করলাম, আমার যারা সিনিয়র ফ্রেন্ড ওরা বিষয়টা আমার বোঝানোর চেষ্টা করলো, হয়তো বা তোদের ফ্যামিলির কারণে এই। পরে আমি বললাম আর তুইও তো অত অ্যাগ্রেসিভ না, আর সবাই সেই বাদ দে। আমিও কেমন যেন নিজের কাছে খারাপও লাগতেছে, আবার ভাবলাম ফ্যামিলির এই বিষয়টা ভাইবে আচ্ছা যা যেমন ছেড়ে দ্বারে না গেলে কি হবে, এইভাবেই কথা বলতেছি। আমি তো আর যাইনি, আমার কাছে আসছে। তা বিয়ের তারিখ সব ঠিক হয়ে গেল। ওর যেদিন গায়ে হলুদ আমি আর ওর বাসায় যাই না, ওর বাসার সামনে দিয়ে যাই আসি। আমাকে অনেক ফোনও দিছে, আমি ওর ফোন ওদের ফ্যামিলির কারো ফোন রিসিভ করি না। আমাদের বাসায় এসে দাওয়াত দিয়ে গেছে, সবকিছুই কতই ঝামেলা থাকুক আর একজন আরেকজনকে দাওয়াত দেয়। দিছে বাড়ি থেকে। আম্মা বলতেছে কিরে তুই বাসায় বসে রয়েছিস কেন, যেদিন গায়ে হলুদ এমনি দিয়ে সারাদিনই, এখন ওই বন্ধুর বিয়া তুমি এই জায়গা থাকো, ওদের বাড়িতেই যা। আরে আমি বলছি তো যার বিয়া তারই নেই, আমার ওটা ওই করুক। আমি আমার আর কিছু বুঝতে চাই না, আমি বাসা থেকে বেরিয়ে গেছি। বলছি যা দাওয়াত দিছে খাই আসবো অনেক, আমি না পারলে তোমরা যে খাওয়া দাওয়া করে এসো। আমি হ্যাঁ কোনায় চলে গেলাম। কোনায় যে আমার পিছ রমজান আর ওই সময় থেকে আমাকে আর ছাড়ে নাই। ও ভাবছে হয়তো বা আমি কিছু করতে পারি, বাট আমার মধ্যে ওরকম কোনো ফিলটাই গুরু অনুভব হয় নাই। রমজান ই করলো, গায়ে হলুদের সময় রমজানরে ফোন দিছে। রমজান ইসে কই, মাহমুদ কই? আমি যে জায়গায় থাক, নাইলে কিন্তু আমি এই অবস্থায় চলে আসবো। ওরা আসতে বল, নাইলে আমি এই অবস্থায় চলে আসবো। এই রমজানটা এরকম ই দেওয়ার পর রমজান বললো দোস্ত ই তো পুরো তোর না গেলে ও বলতেছে গায়ে হলুদ থেকে উঠে এই জায়গায় চলে আসবে। আমি এবার কি শুরুটা করছস কি? তোরা কি আমার নিয়ে খেলা শুরু করলি? এখন আমি একটু রাগী হয়ে গেছি। ওর বিয়ে ঠিক হয়েছে, হয়েছে, সবকিছু হয়েছে, এখন আবার এই মেয়ের আজকে গায়ে হলুদ, ওই মেয়ে আজকে এইসব কথা বলে। আচ্ছা চল দেখি কি আরে। ওরে রমজান আমারে বুঝাইতেছে দোস্ত তুই মাথা টাথা গরম করিস না, এইটি করিস না। ও ভাবতেছে আমি গায়ে হাত তুলি কিনা। আমি মেন্টালিটি একটু করলাম যে দেখি কি বলতে চাই। ও গেলাম গায়ে হলুদের ওর রুমে গেলাম। গিয়া আমি ওর রুমে গেলে আমরা কখনো কেউ কিছু মিন করে নি। রুমে গেলাম, তা আমি গেছি পর ওর যে কাজিন ছিল আমাদের ক্লাসমেট আর সবগুলো আমার ক্লাস ছিল, তা সবাই বের হয়ে গেল। আমি আর রমজানও পরে বের হয়ে গেল। পরে আমার ও শুধু এইটুকুই বলতেছে দেখ আমার কিছু করার নাই, জানি কষ্ট থাকবি, তারপর আমার ক্ষমা করে দিস। আমি ওর দেখ কিছুক্ষণ তাকাইয়া পরে বলছি তোর লগে প্রেমই করতে গেছে কে, আর তোর ক্ষমা করার কি আছে, যা আমি যাই গিয়া। আমি একটু কইরাই চলে আসলাম। যেদিন বিয়ের আগ পর্যন্ত আমি কিছুই অনুভব করিনি গুরু, একেবারেই না। যেদিন বিয়ে দাওয়াতেও আমি গেছি, ফ্যামিলি বাবা মা না গেলে আবার কি করে যে কোনো ইটি হয়েছে কিনা গেছি। বাট যখন কাজে আসলো, কাজে এসে বিয়ে পড়াবে, তখন থেকে আমার যেন কেমন যেন হাসপাস করতেছে। তোর কি যেন চলে যাচ্ছে, ওই জায়গায় দাঁড়ানোর মতো আর কি আমার পা কাঁপতেছে আমার সাথে। রমজান আমার এই অবস্থা দেখে ওরা বলতেছে দোস্ত চল আমরা চলে যাই। ওকে হ্যাঁ চল। আমরা দুজন আস্তে করে ওদের বাসার ওখান থেকে রিক্সা নিয়ে এক বন্ধুর বাড়িতে দূরে চলে গেছি। মরে আমি কি যেন চলে যাইতেছে বন্ধু, আমি অনেক কি পরে দোস্ত এটা কিছু না, ওর বিয়ে হয়ে গেল চলে গেল। বাট আমি আর বাসায় আসতেছি না, রাত্র 2টা বাজে। আম্মু ভাবতেছে আমি বিয়ে বাড়িতে বোধহয় হলো করতেছি, যার কারণে তারা কোনো করে নাই। রমজান, তারপর আমার ওই ভাগ্নে আছে হেলাল, এই 7-8 জন আমরা, সবাই জানে, সবাই আমার সঙ্গ দিতেছে যাতে আমি থাকি। আমার কেন যেন মন বসতেছে না কোনো কিছুতে, কি যেন আমার হয়ে যাচ্ছে, কি যেন চলে যাইতেছে এরকম ফিল হইতেছে। খুব
ই লাগতেছে। আমি কিছু বলতেছিও না, কিন্তু আমার চোখ দিয়ে দুই চোখ দিয়ে পানি বের হয়ে যাইতেছে। ওরার আমারে সান্ত্বনাও দিতে চায় নাই, আমার সঙ্গটাই, ওরা আমার সাথে বসেই আছে। তা পাশে বৈশা কি হঠাৎ আমি রমজানে বললাম, তোর কাছে সিগারেট আছে? রমজান আমার দিক তাকাই রয়েছে, এবার কি কস, কই আছে কিনা এটা বল। পাশে হেলাল আবার ওর ইশারা দিছে, থাকলে দে, এখন আর কিছু বলিস না। পরে বের করে দিল, আমি যথারীতি সিগারেট নিয়ে ধরাইলাম, সিগারেট টান দিলাম। পরে কেমন যেন গুরু একটা প্রথম জীবনের স্মোক খুব লাগলো, কাশতে কাশতে চোখ দিয়ে বের হয়ে যাইতেছে। পরে রমজান কয়, তোর বড়া তোর এগুলো খাওয়ারই না তুই। পরে আমি তারপরে দিলাম না, ওটা পুরো খাইলে। আমরা আসলে স্মোকিং নিয়ে গণমাধ্যমে কথা না বলি, মানে এটা আমাদের নীতির বাইরে আসলে। ওটা থেকেই ওই দিন ওখান থেকে আমরা বোধহয় ফজরের আজানের পর ওই মাঠ থেকে ফজরের আজানের পর উঠছে, ফজরের আজান দিছে। পরে রমজান বলতেছে, ওরা আমার এর মধ্যে বলে নাই দোস্ত চল বাসায় চল। ওরা এটা আমার অনেক কি করছে যে চল বাসায় চল, কেউ কোনো করে নেই। আজান দিছে পর কই কিরে ফজরের আজান দিতেছে না এসারে, আমি ওইটাও বুঝতেছি না। আরে ওই ভাগনা আছে, ও আবার একটু মজা করে, শালার পর শালা টাল হয়ে গেছো না, তুমি তো কিছু খাও নাই, ফজরে আজান দিছে না কি তুমি বুঝো না? ফজরে আজান দিছে, কই খাইছে খাইছে, চল চল চল। ঘুম গুরু একটু ঘুম আসলো না। ওই হেলালদের বাসায় চলে গেলাম, যাইয়া ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম কি আর আসে, ফজরে আজান দিছে। আমি আবার 10টা-11টায় ঘুমের থেকে আর কি ফ্রি থাকলে 11টা-12টায় ঘুম থেকে উঠি। চলে গেলাম, ঘুম আর ওই দিন হয় নাই যথারীতি। পরে আমার সিনিয়র যারা ফ্রেন্ড, তারাও আমাকে বোঝানোর চেষ্টা করলো, যা হয়েছে হয়েছে হয়েছে, এটি করো। ওইভাবে আস্তে আস্তে হয়তো 15-20 দিন লাগছে এই বিষয়টা থেকে আমাকে চলে আসতে, 15-20 দিন লাগছে। তারপরে আমি আস্তে আস্তে সেই সাবলীল হওয়ার চেষ্টা করছি, অতটা পারি নাই আগের মতো, বাট আমার মধ্যে কি জানোই তা আমার ফ্যামিলি এটা ফলো করছে। আম্মা একদিন হঠাৎ বলতেছে, বাবা তোর কি হয়েছে, তুই কি অসুস্থ নাকি? পরে বললাম কেমন? বলতেছে ঘুম হয় না নাকি, হঠাৎ করে তোর চোখ কালো 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 দেখা, অসুস্থ নাকি? ঠিক কি হয়েছে বাবা, খাওয়া দাওয়া ঠিকভাবে করিস না? বললাম না এমনি কিছু নেই। আমাদের এই ক্ষেত্রে ছোট্ট একটি বিরতি নিতে হবে, বিরতির পর আমরা নতুন ঘন্টায় গল্পের বাকি অংশ ফিরে আসি। শিমুল, হাফিজুর রহমান সিল, মাহবুবুর রহমান সানি, ওয়াহিদুর রহমান, ইমরান সর্দার এবং আরো অনেকে 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 সবার কমেন্ট পড়ার চেষ্টা করব। এখন চলে যাব গুরুর কাছে। বিরতির একদম শেষ পর্যায়ে আমরা যেখানে আলোচনা করছিলাম যে অবশেষে পূর্ণিমার বিয়ে হয়ে যায়, এরপর তারপরে গুরু 15-20 দিন পরে আবার কলেজে যথারীতি। তারপর বন্ধুরা সবাই চেষ্টা করলো যে গেছে, 2-3 মাস পরে ওরা আবার ট্রাই করলো আমি যাতে নতুন করে অ্যাফেয়ার করি, যে এই জিনিসটা ভুল। বাট আমি আর ওদিকে করি নাই। আমি ভাবতাম যে যা হওয়ার হয়েছে, বারবার এক জায়গায় যাওয়া যায় না। এভাবে গুরু ইন্টার হয়ে গেল, ওরও পড়াশোনা চালাইলো। তা আমি কলেজে বসে কখনোই ওর সাথে কথা বলতাম না, একেবারে স্টপ। আচ্ছা, তাইলেও আমি দূরে সরে যেতাম। ইন্টার পরীক্ষা গেল, ইন্টার পাশ করলাম, যথারীতি অনার্সে ভর্তি হলাম। ফার্স্ট ইয়ারের মাঝামাঝি সময় পূর্ণিমার আচমকা কি কারো জানো সাংসারিক প্রবলেম বা পারিবারিক প্রবলেমের কারণে ওদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যায়? হ্যাঁ, ওর হাজব্যান্ডের সাথে। আমি জানি না, আমি ওর বিষয়ে ইন্টারেস্টেডই ছিলাম না। তো হঠাৎ করে রমজানের সাথে ওর সাথে নিয়মিত যোগাযোগ হয়েছে, এবং রমজানের কাছে ওর যখন সমস্যা রমজানের কাছে সব শেয়ার করতো, বলতো আমারে, বলতে রমজান পরে বলতো যে দেখ ওরে বলা যাবে না, এমনি তোর বিষয়টা নিয়ে ও খুবই, আর অনেক চেষ্টা করছি, এখন ও আমাদের কাছে বলে না, বাট ওর স্বভাবে বোঝা যায়। কোনো মেয়ে ওর বাড়িতে চলে আসে, তাই এইভাবে 2 মাস 3 মাস আমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কলেজে বসে কথা বলতে চায়। আমি ওরে অ্যাভয়েড করে চলি। 3-4 মাস পর কি কারণেই জানো বন্ধু বান্ধব করে আবার গেট টুগেদার, আমি যাব না,
পরে ওরা বলল যে পূর্ণিমা যাবে না। আমি এই শর্তে যেতে রাজি হলাম যে ও না গেলে আমি যাব, বাট ওরকম হয় নাই। ঠিকই আমি ওখানে গিয়ে দেখি পূর্ণিমা আছে। ওই আবার একই অবস্থা, আমি রমজানের সাথে চিল্লাচিল্লি করলাম যে ও আসলে আমি আসবো না, তোদের প্রথম বলছি না। পরে রমজান অনেক বুঝে তোর সাথে একটু কথা বলবে, এমন করিস না। আমি ওর সামনে বসে চিল্লাচিল্লি, আমার সাথে এখন কি কথা, আমার সাথে তো আর কথা থাকতে পারে না। তখন তো ম্যাচিউরড হয়ে গেছে গুরু, তখন কথার একটু হচ্ছে। আমার সাথে কথা থাকার কোনো নেই, যেটা সে চলে গেছে, পাস্ট ইজ পাস্ট। আমি বর্তমান নিয়ে ভাবতে চাই, এগুলো নিয়ে কোনো কথা নাই। তো ও অনেক কান্নাকাটি করে অনেক বোঝানোর চেষ্টা করলো। দেখো তখন আর দেখ শব্দটা আসে নাই, দেখো চলে আসছে। তখন তুমি তো আসছে। হ্যাঁ, দেখো আসলে আমি তো ওই সময় বুঝতে পারিনি পারিবারিক, তুমি তো জানোই বা এই অবস্থা, আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না? তুমি আমার সাথে কথা বলো না, খারাপ লাগে না? ওই বিভিন্ন ইমোশনালি ব্ল্যাকমেল যেটা বলে, একেবারে সবাই মিলে আমার বন্ধুরাও বোঝানোর চেষ্টা করলো। আমি বুঝি না, আমি ওখান থেকে চলে আসলাম। তা বন্ধুরা এভাবে 15 দিন চলতে থাকলো, সব বন্ধুই ওর সাইড। তখন আর আমার সাইডে কেউ হয়তোবা বন্ধুদেরকেও করে ফেলছে এর মধ্যে, সবাই আবার ওর সাইড। তা আমি আস্তে আস্তে কয়দিন সব বন্ধু পাশাপাশি, আমার সিনিয়র যারা ফ্রেন্ড ছিল ওদের সাথেও কথা বলছে, এটা আমি জানতাম না, পরে শুনছি। সবাই আমাকে আবার করলো। তা আমি বললাম আচ্ছা কি বলতে চাই। ওর থেকে প্রপোজালটা আসলো যে আমাদের সম্পর্ক কি আবার শুরু করা যায় না। প্রথমে ছিল বন্ধুত্ব, পরে আসলো সম্পর্ক। হ্যাঁ, ওর এইভাবেই আর কি, ওর মধ্যেও কথার আসছে, আমার মধ্যেও ম্যাচুরিটি আসছে। সম্পর্কটা কি আর শুরু করা যায় না? পরে বললাম কি সম্পর্ক, আমাদের মধ্যে কি সম্পর্ক ছিল? আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ ছিল। আমি ওরে তুমি বলতাম, তুমি আর আমি তো একসাথে পড়াশোনা করছি ছোটবেলারই, ওই সম্পর্কটা রাখলে রাখা যায়, বাট আর কিছু না। ওই সময় একটা ভুল হয়ে গেছিল, ভুলের মাসুল যা দেওয়ার দিছি, আর ভাই দিতে চাই না, আমার এই দিক থেকে মাফ করো। আমি বললাম ওইভাবে ওরা বন্ধুরা অনেক ভাবেই কেউ ওর যত পজিটিভ সাইড আমাকে বলে ওর প্রতি আবার ইন্টারেস্টে। তাই এর মাঝে আমি কখনো ওরে গুরু ভুলতে পারি নাই। আমার একটা জায়গা, মনের মধ্যে একটা জায়গা ওর আছে, ছিলই, এখনো আছে। তো ওই যে এটা আর কি সবার আমি আবার কনভিন্স, হ্যাঁ এইভাবেই হইয়া আবার আমাদের সেই এখন আমাদের রিলেশনটা আর কি, যেটাকে আমাদের মাঝে আগে যেভাবে একসাথে কথা বলতাম, ওই আগে তুই বলতাম, এখন তুমিতে চলে আসছি। মাঠে বৈশা অনার্স লাইফে যা হয়, মাঠে বৈশা দুইজনে বৈশা গল্প করতাম, করতাম চাই ক্লাস বেশি আমরা দুইজনে কথাই বলতাম, বিভিন্ন ভাবে এইভাবেই চলে গেল। অনার্স ফাইনাল ইয়ারে এসা গুরু সেই একই অবস্থা, আবার ওর ফ্যামিলি থেকে প্রেশার, আবার বিয়ে ঠিক। এবার ও কি করছে আমি জানি না, আমার ফ্রেন্ডরাও জানতো না। অবদার ওর ফ্যামিলির সাথে একটু স্ট্রাগল করার চেষ্টা করছে, বাট ফ্যামিলির পিড়াপিড়িতে আবার রাজি। তারপরে গুরু বিষয়টা আমার কেউ, ওদেরকে আবার বিয়ে হয়ে যায়, আবার বিয়ে ঠিক, ও রাজি হয়তোবা প্রথম অবস্থায়, বাট কেউ বলারই, আমি জানতাম কিছুটা। আমি রমজানটা একবার ডাকলাম, তোরা শুরু করছিস কি, আমার নিয়ে খেলা শুরু করছি। তখন খুব ইমোশনাল, আমি সব বন্ধুরে ডাকছি, সব যারা যারা করছে, সিনিয়র এবং আমাদের বেসমেট যারা আছে, প্রায় 70-80 জন রে এক জায়গায় করে শুরু করছিস কি, আমার কি বাঁচতে দিবি না? আমিও ইমোশনাল হয়ে সবাই রে বললাম কি ব্যাপার। পরে বলতেছে কি হয়েছে ওরা, আমার বললাম এই ঘটনা হয় নাই। ওর যে কাজিন ছিল আমাদের ফ্রেন্ড, ওরে বলছে এই তোর বোনের কি আবার বিয়ে ঠিক হয় নাই? আমি তো সব জানছি এই জায়গা, আমি সব। তাও গুরু আমার আর কি এক হাই স্কুলের ফ্রেন্ড ছিল, অত কাছের না, ওর ভাইয়ের সাথে বিষয়টা ওই আমাকে শেয়ার করছে, এরকম তোদের ওই জায়গায় এই মেয়ে। তা ও তো আর আমাদের সম্পর্কের বিষয়টা জানতো না। পরপর সবাই তুই এত খবর জানিস কেমন? পরে বললাম রমজান রে, বললাম ওই ফ্রেন্ডটার নাম ছিল তাইজুল, রে
তাইজুলের বাড়ির সাথে না? রমজান চুপ বলল, দোস্ত কি করবো? বললাম কি করবে মানে? এই উত্তর তো তোরা দিবি আমাকে, এখন আমি কি করব সেটা বল। ইন্টারে বৈশা ঘটনা হয়েছে, তখন বুঝতাম না, বয়স এই ছিল হয়তো ভাই। এখন আমি কি করব? আমারে তোরা উত্তর দে, আমি কি করতে পারি? এখন তো আমার এটা পারবো না, আমি কোনোভাবেই পারবো না। কি করবি কর। এখন বন্ধুরা যায় ওর সাথেই, বন্ধুরা ওই সময় আমার সাপোর্টে নিছে, সবাই ওকে আবার ওকেও নিয়ে বসছে আমাকে ছাড়া। কি শুরু করছো তুমি? তোর কারণে এত কিছু হওয়ার পর তুই করলি, আমাদের কনভিন্স করলি, ওরে আমরা যেইভাবে কনভিন্স করছি, তোরা সম্পর্কই করলি। এই সম্পর্কটার 3.5 বছর হয়ে গেছে এটারই, এর আগে যা করছিস করছিস। এখন ওরে কি বুঝ দেব? ওর লাইফের কি হবে? আমি বন্ধুদের আবার একটু করছিলাম, দেখ আমার যদি কিছু হয় আমি তোদের সবাই নিয়ে মরবো, আমি যদি কিছু করে বসি, কারণ আমি সংসারে বড় ছেলে, আমার কিছু হলে আমার ছোট ভাই, আমার ফ্যামিলি আমার উপর ডিপেন্ডেন্ট। এখন যদি আমি কিছু করে বসি মানে আমার ফ্যামিলিটাকে আমি ভাষায় দিয়ে যাব, তাহলে আমি কিন্তু সবাই কি করে যাব দোষারও। ওরা যথারীতি আরে ও গুরু কোনোভাবেই বুঝতে চায় না, ও বলতে চায় আমার বাবা এটাই, আমার বাবা যদি এগুলো না করি তাহলে আমার বাবা বলছে সুইসাইড করবে। হয়তো বা বলছে কিনা জানি না, এরকম ইমোশনালি ওদেরকে বলছে যে আমি পারবো না, ওরে বল আমারে বলে যেতে। ওরা আর আমার কিছু বলে নাই। আমি গুরু শুনলাম ডেট হয়েছে, ডেট হওয়ার পর একদিন আমি ওরে খুঁজতেছি, ও এখন আমাকে অ্যাভয়েড করে চলে। খুঁজতে খুঁজতে ওর ফুপুর বাড়ি ধরলাম, এই শুরু করছো কি তুমি আমারে নিয়ে? মানুষ ছিল আর ওর ফুফাতো বোন, তারপরে ওর ফুফাতো ভাই, 8-10 জন ওর মাঝেই। এই দাঁড়াও তোমার সাথে কথা আছে, চিল্লা চিল্লি করে। এখন ও আমার বুঝাইতে চায়, কি বলবা? একা বলি, কই না একা না, সবার সামনেই বলি। ও আমার সাইডে নিয়ে গেল, কি শুরু করছো? আমার মানুষ মনে হয় না? চিল্লা চিল্লি ঠিক করলাম, ও কোনো কথা বলল না, ও শুধু এইটুকুই বলল, যা। আমি শুধু এইটুকু বলছিলাম যে তুমি কি খেলছো? কয় যা ধরে নেস।